আমরা যদি গত দিন সম্পর্কে যা পড়েছি ওগুলোর সাথেই মোটামুটি আমরা রিলেট করতে পারবো। লেখো 1 নাম্বার, স্মৃতি শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায়। স্মৃতিশক্তি কি বললাম স্যার? খুব দ্রুত বৃদ্ধি পায়। নাম্বার 2, 6 বছর পর্যন্ত শিশুর বুদ্ধির বিকাশ খুব দ্রুত ঘটে। 6 বছর পর্যন্ত কি বললাম? শিশুর বুদ্ধির বিকাশ, মানে মানসিক যেটা আমরা বলি এখানে মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বুদ্ধি, দেখবা এই বয়সের বাচ্চাদের খুব বুদ্ধি বলি, খুব পাকা পাকা বুদ্ধি হয়ে গেছে, তাই বলি না আমরা? তো এই সময় স্যার বুদ্ধি খুব বেশি বুদ্ধি ঘটে, বিকাশটা খুব বেশি হয়। শিশুর মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে। সৃজনশীলতা মানে কি স্যার? কে বলতে পারবে? জানি আমরা সব। হ্যাঁ বলো বলো। নাচ গান, আচ্ছা আচ্ছা, যাক মোটামুটি সবই এর সাথে রিলেটেড। সৃজনশীলতা মানে হচ্ছে ক্রিয়েটিভিটি। দেখবা যে বাচ্চা এই সময় না অনেক কিছু নতুন নতুন, বাপরে এই বয়সের বাচ্চা এটা করতে পারছে, আমরা বলি না এরকম করে, তুই এটা করতে পারলি, এই নাটটা খুলতে পেরেছিস, বাপরে এটা করতে পারছিস, মানে যেটা এক্সপেকটেশান করি না তার থেকেও বেশি করতে পারে। তো এই সময় স্যার সৃজনশীলতার বিকাশ ঘটে। আচ্ছা, গতদিন একটা কথা বলেছিলাম স্যার, মূর্ত আর বিমূর্ত, আপনারা হ্যাঁ 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 ইয়েস, কনক্রিট একটা। আচ্ছা, কনক্রিট মানে কি স্যার? যেটা দেখা যায়, কিছুটা জায়গা দখল করে থাকে, যাকে ছোঁয়া যায়। ইয়েস, বাচ্চা এই সময় কি করে? মূর্ত বিষয়ভিত্তিক চিন্তা, দেখো মূর্ত বিষয়ভিত্তিক চিন্তা হলো ও বিচারকরণের ক্ষমতার বিকাশ ঘটে। বিচারকরণের কি বললাম? ক্ষমতার বিকাশ ঘটে। হ্যাঁ, এই কি বললাম? মূর্ত বিষয়ভিত্তিক চিন্তা ও বিচারকরণের, পরপর নাম্বার দিয়ে লিখছো তো? হ্যাঁ, পরপর নাম্বার দিয়ে লিখে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। বিচারকরণের কি বললাম? ক্ষমতার বিকাশ ঘটে। হয়েছে? আচ্ছা, লেখো এই স্তরের বালকেরা ভাষার সংকেত ব্যবহার করতে শেখে। ভাষার সংকেত ব্যবহার করতে শেখে। হয়ে গেল 2 থেকে 6, মেন্টাল ডেভেলপমেন্টের 2 থেকে 6, ভাষার সংকেত ব্যবহার করতে শেখে। ভাষার সংকেত ব্যবহার করতে শেখে মানে কি? কে বলতে পারবে? হ্যাঁ, ভাষার সংকেত মানে ধরো আমি ভাত খাবো, সম্পূর্ণ না বলে হয়তো বললো ভাত খাবো, তার মানে বুঝে গেল যে মা ভাত, তার মানে ভাত খাবো। আমরা বাচ্চা দেখবার দোকানে গিয়ে জেদ করছে আমি চকলেট, মানে কি ও চকলেটই খাবে এখন। আইসক্রিম মানে ওকে বলতে হয় না কিন্তু আমি আইসক্রিম খাবো। তো এইগুলো সংকেতগুলো এই সময় ডেভেলপমেন্ট হয় ওর মধ্যে, মানে ও ওইটুকু দিয়েই বোঝাতে চায় যে আমি সবটা এটাই বলতে চাইছি। বেশ, এবার 6 থেকে 11, 6 থেকে 11 স্যার। 6 থেকে 11 মানে কেউ বুঝতে পারছেন আমরা এখন কোন বয়সে আছি? দুই থেকে 6 মানে কি? দেন অ্যাডোলেসেন্স। বেশ, তাহলে নাও উই আর ইন লেট চাইল্ডহুড, দ্য ইয়ার্স বিলংস টু 6 to 11 or 12। আচ্ছা, এই সময় বলছে বাচ্চারা, লেখো শিশুরা নিজের ও বহির্বিশ্বের মধ্যে পার্থক্য পরিষ্কারভাবে, নিজের এবং কি বললাম স্যার? আচ্ছা, বহির্বিশ্ব বলতে মানে তাকে ছাড়া বাইরে যা আছে তাকে সবই বহির্বিশ্বের, তাকে নিজের এবং বহির্বিশ্বের মধ্যে পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পারে। পার্থক্য কি করতে পারে? বুঝতে পারে। হ্যাঁ, বহির্বিশ্বের মধ্যে পার্থক্য পরিষ্কারভাবে বুঝতে পারে, মানে এটা আমাদের, এটা ওদের,
এটা আমার খেলনা, এটা ওর খেলনা। এই যে পার্থক্য শিখতে শুরু করে 6 থেকে 11 বছর, মানে ক্লাস 5 পার করে ফেলেছে কিন্তু। তাহলে অবশ্যই তুমি একটা ক্লাস 5-এর বাচ্চার কাছ থেকে একটা পেন নিয়ে দেখো কি করে। না স্যার এটা আমার পেন, হ্যাঁ, মানে ও দেবেই না। আর ওর পেন যদি কেউ নেয়, স্যার আমার পেন নিয়েছে, আর 9-10 হয়ে গেলে আচ্ছা তুই নে আমার পেন, যা নিচ্ছিস নে। বুঝতে পারছো তো? তারপরে তো বয়স সন্ধিক্ষণে অনেক কিছু হয়, সেটাও বলবো। আচ্ছা 2 নম্বরে লেখো, যুক্তিগ্রাহ্য কারণ ব্যাখ্যা করার ক্ষমতা বৃদ্ধি পায়। যুক্তিগ্রাহ্য কারণ ব্যাখ্যা করার ক্ষমতা বৃদ্ধি পায়। ক্ষমতা মানে সবাই যে পারবে তা না। মানে ধরো তুমি কিছু একটা বললে, তাকে যুক্তি দিয়ে বোঝানো বা ক্ষমতার রেসপেক্টে বোঝানো সবাই পারবে না, কিন্তু এর মধ্যে ডেভেলপমেন্টটা তৈরি হয়ে যায়। এবার ধরো ক্লাস একটা 5-এ যারা ভালো মাপের বাচ্চা হয়, দেখবা ক্লাস, আমি দেখেছি অনেক ভালো ভালো স্কুলে যারা 5-এ পড়ে বা 6-এ পড়ে, তুমি একটা কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তর করে, স্যার এটা কেন হলো। যারা পড়াশোনা করবে তাদের মধ্যে এই ক্রিয়েটিভিটিটা তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, আর তার প্রশ্ন করার মানে ইও বাড়বে, ক্ষমতাও তৈরি হয়। আর যে পড়াশোনা করবে না সে সম্পর্কে সে তার আগ্রহ জন্মাবে না। এই যে আজকে ধরো আমরা যদি এখন যখন বলবো যে একটা বাচ্চার এই ক্ষমতাটা বৃদ্ধি হলো, অনেকের মনে হচ্ছে যে সত্যি তো বৃদ্ধি তো হয়, অনেকের দেখেছি, আমারও হয়েছে, হ্যাঁ আমিও স্যারকে জিজ্ঞেস করেছি, কিন্তু আমাদের ঘরেই কিছু বাচ্চা ছিল পেছন দিকে বসে যারা কোনো দিন উত্তর করতো না। আমার সাথেও ছিল, আমার সাথেও পিছন দিকে অনেক বাচ্চা কাচ্চা বসতো যারা কোনো ক্ষমতার উত্তর দিত না, প্রশ্ন করতো না। তার মানে কি তার মধ্যে হয় না বৃদ্ধি পেয়েছে কিন্তু সুযোগ হয়নি। হ্যাঁ অনেক সময় এটা হয়েছে, বিকাশ হয়েছে কিন্তু সুযোগ হয়নি। আচ্ছা লেখো, মূর্ত বিষয় কেন্দ্রিক ক্ষমতার উৎকর্ষতা বৃদ্ধি পায়। উৎকর্ষতার কি বললাম, বৃদ্ধি পায়। পরেরটা লেখো, পরেরটা লেখো, 10 থেকে 11 বছর বালক বালিকাদের, লেখো 10 থেকে 11 বছর বালক বালিকাদের একটা টার্ম ইউজ করবো, এটা মনে রাখবে, হ্যাঁ, সামান্যীকরণ। কে বলতে পারবে স্যার সামান্যীকরণ মানে কি? হ্যাঁ বলুন বলুন স্যার। সামান্যীকরণ, আর আপনি যেটা বলছেন একটা থেকে আলাদা, সেটা হচ্ছে পৃথকীকরণ। সামান্যীকরণ, হ্যাঁ বলো বলো বলো। সামান্যীকরণের ইংলিশ টার্মটা হচ্ছে জেনারেলাইজেশন। মানে বিভিন্ন দিক থেকে আমি একটা দিকেই চলে যাচ্ছি, জেনারেলাইজ করছি। একটা গল্প বলি, হ্যাঁ ইন্টারেস্টিং গল্প, তাহলে মনে রাখবে স্যার। সামান্যীকরণের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে, একজন ডাক্তার আর একজন সায়েন্টিস্ট, বুঝতে পেরেছো, একজন ডাক্তার আর একজন সায়েন্টিস্ট। তো দুজনই একটা সুন্দর মহিলাকে দেখে, একটা সুন্দর মহিলাকে দেখে দুজনারই ভালো লাগে, কমন ফ্যাক্টর, ভালো লাগছে। তো যদি স্যার ভালো লাগে তখন কি হয়, ওই ডাক্তার কি করে, ওই মেয়েটাকে প্রত্যেক দিন ভালো ভালো গিফট দেয়, দেখা হয় একটা সুন্দর গিফট দেয়। আর সায়েন্টিস্ট কি করে, ওকে দেখা হলে প্রতিদিন একটা করে আপেল দেয়। ব্যাপারটা কিন্তু শুনবে, তাহলে ওকে প্রত্যেক দিন ডাক্তারবাবু কী করছে, একটা করে সুন্দর, ওর যেহেতু বিশাল ব্যাপার আছে, ও একটা গিফট দেয়। সায়েন্টিস্ট মানে ওর অধিক ব্রেন আছে, ও কী করে প্রতিদিন ওকে একটা করে আপেল দেয়। তাহলে একটা গিফটের দাম 200, 250, 300, 500, একটা আপেলের দাম 15 টাকা। ডাক্তার চিন্তা করছে দুজনারই ভালো লাগে, কিন্তু ওর ভালো লাগাটা আপেল দিয়ে কেন, এটা না ওর মনের মধ্যে কিউরিওসিটি বাড়তে বাড়তে ও একসময় জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি ওকে আপেল দেন কেন? তো বলছে যে প্রতিদিন যদি একজন ব্যক্তি আপেল খেতে থাকে তাহলে তার ডাক্তারের প্রয়োজন হয় না। আশা করি ব্যাপারটা স্যার, এইটাকে বলা হয় জেনারেলাইজেশন। মানে বিভিন্ন দিক থেকে আমি একদিকে ঘুরিয়ে নিয়ে যাবো, কিন্তু বিভিন্ন পন্থা দিয়ে। এই সময় না ব্যক্তির মধ্যে এই ক্রিয়েটিভিটিটা তৈরি হয়।
যে এইগুলো এটা আমার, এই বন্ধুগুলো আমার, সবার বন্ধুর থেকে ওকে আমার বন্ধু করে নেব, এই যে পদ্ধতি কিভাবে নেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সে এই যে জেনারেলাইজ করে নিচ্ছি সবার মাঝখান থেকে, এটাকে বলা হয় সামান্যীকরণ। এই বয়সে আস্তে আস্তে ক্ষমতা বৃদ্ধি পায়। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরে গেছেন, এর থেকে মনেও রাখতে পারবেন। তাই সবাইকে প্রত্যেক দিন একটা করে আপেল দিতে হবে, যাতে করে যেন কোনো ডাক্তারের প্রয়োজন না হয়। বেশ, আচ্ছা, তো 10 থেকে 11 বছর বালক বালিকাদের সামান্যীকরণের ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পায়। মানে ও যে তৈরি করে নিতে পারবে তার কোনো ব্যাপার নেই, কিন্তু কি হয় স্যার, বৃদ্ধি পায়। হয়ে গেল 2-6, মানে লেট চাইল্ডহুড পার করলাম। এবার লেখো অ্যাডোলেসেন্স, বয়স সন্ধিক্ষণ, 11-12 থেকে। গুড, যাক আমরা মোটামুটি পেয়েছি। হ্যাঁ করো। পেনটা আছে না? আচ্ছা, তাহলে বয়স সন্ধিক্ষণের প্রথমে লিখব, ওখানে যেরকম ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল এখানেও সেই ক্ষমতাটা আবারও বৃদ্ধি পায়। লেখো 1 নাম্বার, সামান্যীকরণের ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, সামান্যীকরণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার মধ্যে একটা নোট লিখবে। এখানে না স্যার আমরা কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে ভাবতে বেশি পারি এখন, মানে মূর্ত থেকে। হ্যাঁ, এই তো তোমরা শিখে গেছো। এটার মধ্যে ধরো ওটা লিখেছো তো জেনারেলাইজেশন বলে, এখানে কোলন দিয়ে ওখানে লিখবে স্যার এরকম করে তীরচিহ্ন দিয়ে। লেখো মূর্ত বিষয় সম্পর্কিত সামান্যীকরণের ক্ষমতার থেকে কথাটা বোঝা যাচ্ছে? মানে তুমি সংক্ষেপে লিখলে আমরা কি লিখবো, মূর্ত থেকে বিমূর্ত ক্ষমতাগুলো বেশি বৃদ্ধি পায়, বিকাশ ঘটে। হ্যাঁ, মূর্ত বিষয়ের কি বললাম, সম্পর্কিত সামান্যীকরণের ক্ষমতা থেকে বিমূর্ত বিষয়ের ওপর কি করে, সামান্যীকরণের ক্ষমতার বিকাশ ঘটে। এই বয়সে আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং খুব বেশি করতে পারি। 11-12 থেকে 20 অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, আমি এটা হব, ওটা করতে পারবো। আমি দেখিনি, যে অনেকে হয়তো শুনে এরকম হয়তো বলবে, ওহো আমি তো এটা দেখিনি, কিন্তু মনে হয় আমি ঘড়িটার নাটটা খুলে দিতে পারবো। আমি কোনো দিন ঘড়ির নাট খুলিনি, কিন্তু মনে হচ্ছে আমি পেরে যাব। এই যে বিভিন্ন রকম থিঙ্কিং। তো 2 নম্বরে লেখো স্যার, বোধ শক্তির বিকাশ ঘটে এই সময়। মানসিক মানে মেন্টাল ডেভেলপমেন্টের মধ্যে বোধ শক্তির বিকাশ ঘটে। কার সাথে কিভাবে কথা বলবো, কার সামনে কিভাবে দাঁড়াবো, বাইরের লোকের সাথে কেমন আচরণ করব, এই সময় লেখো 2 নম্বরে বোধ শক্তির বিকাশ ঘটে। 3 নম্বর, স্মৃতিশক্তি ও কল্পনার বিকাশ ঘটে। স্মৃতিশক্তি ও কল্পনার বিকাশ ঘটে। হয়েছে? স্মৃতিশক্তি ও কল্পনার বিকাশ ঘটে। আচ্ছা, 11-12 থেকে 20 মানে আপনি কিন্তু মোটামুটি ক্লাস 12 পার করে গেছেন।
আপনার কিন্তু পরিবারের মধ্যে একটা ক্ষমতা এসছে, আপনার কথাও পরিবারে মান্যতা দিতে শুরু করেছে, তার মানে আপনিও সিদ্ধান্ত নিতে পারছেন। তাহলে যদি প্রশ্ন আসে যে কোন বয়স থেকে আমরাও সিদ্ধান্ত নিতে পারি, অ্যাডোলেসেন্স পিরিয়ডে, তাই ওখানে লিখে রাখুন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার বিকাশ ঘটে। বিমূর্ত চিন্তন করার ক্ষমতা ঘটে, লিখেছি না, মুহূর্ত থেকে, ঠিক আছে। তারপর আরেকটা লেখো স্যার, দেখি এটা এটা তোমরা বলো তো স্যার। আচ্ছা এই বয়সে আমরা মোটামুটি, আচ্ছা এখানে কেউ আছে 20 বয়সের কেউ আছে? বেশ, 11 থেকে 20। আচ্ছা স্যার, এখন কি আমরা সমস্ত কিছু বাবা মার সাথে শেয়ার করি? সমস্ত কিছু করি না, যেটা দেখি আমার আয়ত্তের বাইরে চলে গেছে তখন না পারলে প্রথমে মা, তারপরে মাকে বলি একটু বলো না, দাদা যদি তার সাথে খুব ভালোই থাকে, আর সর্বশেষ হয়তো বাবা। তো স্যার বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই বয়সে নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করার চেষ্টা করি। এবার স্যার মনে থাকবে তো গল্পটা? লেখেন স্যার, কিশোর কিশোরীরা স্বাধীনভাবে সমস্যা সমাধান করতে পারে। কিশোর কিশোরীরা স্বাধীনভাবে সমস্যা সমাধান কি করতে পারে। হয়ে গেছে? গুড। আচ্ছা এবার যে কটা পয়েন্ট লিখলাম স্যার, একটু একবার চোখ বুলিয়ে নেন তো দেখি আপনাদের কোনোটা, যে কটা, এই যে এইটার ক্ষেত্রে বয়স সন্ধিক্ষণের জন্য যেটা লিখলাম অ্যাডোলেসেন্স পিরিয়ডে, দেখেন তো কোনোটা মানে মনে হচ্ছে যে কঠিন বা কি। প্রথমটা শিখেছি কি স্যার? সামান্যীকরণের দিকে। নাম্বার 2 লিখেছি স্যার কি? বেশ। 3 নাম্বার কল্পনা করতে ভালো পারছে, সুন্দর সমাধান করতে পারে। তো আমরা যদি এখান থেকে কোনো একটা প্রশ্ন তুলে দিয়ে বলি যে স্বাধীনভাবে সমস্যা সমাধানের জন্য বয়সের কোন বয়সটা বেশি জরুরি, এটা না বলে 2 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে 18, বুঝে গেছেন তো? এরকম দেবো স্যার, বুঝতে পারছেন? উল্টো পাল্টাভাবে দেবো একটু, হয়তো ওইটার নাম না বলে এই বয়সটা উল্লেখ করব। আচ্ছা এবার হেডিং করেন বয়স সন্ধিক্ষণের সমস্যা, আমাদের শেষ। এবার এটা এটা এক্সট্রা হেডিং, হ্যাঁ, বয়স সন্ধিক্ষণের সমস্যা, দ্য প্রবলেম অফ দ্য অ্যাডোলেসেন্স পিরিয়ড। ঠিক আছে, ঠিক আছে। আজকে লাইন এটা ডিস্টার্ব করছে, তো কারেন্ট ডিস্টার্ব করাতে স্যার আমরা যেটা বলতে চাইছি সেটা হলো, এখন যেটা বলবো, আমরা সবাই এখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে বিলং করছি, এক্সেপ্ট মি, আমি ছাড়া। আমার বয়স এখন 40, আপনারা এখন 20-22-এর মধ্যে বিলং করছেন। তাহলে আচ্ছা, তো এবার প্রশ্নটা হচ্ছে স্যার 20, 22, 24, 25, তো স্যার যে যাই হোক না কেন, প্রশ্ন আপনারা কালকে এসএসসির রেজাল্ট অনেকে হয়তো দেখেছেন, তো ওই বিষয়ে দুটো কথা বলি এই কারণে যে স্যার কালকে রেজাল্ট দেখার পরে ভাবছিলাম আজকে পড়তে যাব কি যাব না। প্রশ্ন যদি স্যার এরকমই হয় তাহলে কি আমাদের পড়তে যাওয়াটা উচিত হবে? স্যার ব্যাপার হচ্ছে যে রেজাল্টটা দেখতে পেয়েছেন সেটা আর কোনো দিনই হবে না, কারণ এইটা একদমই নিয়ন্ত্রণহীনভাবে পরীক্ষাটার উত্তর দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে, কারণ এটা একমাত্র কোর্ট কেস হিসাবে রেজাল্টটা হয়েছে, পাবলিকেশন। তো তাতেও যা ঘটনা ঘটেছে, তাতে একটা মেয়ে 60 পেয়েছে ইংলিশে, সে নামে ডাক পায়নি। তাহলে স্যার পরীক্ষা হয়েছে 60, আউট অফ 60 she will got the number 60, but she is not eligible for the viva। মানে ভাবতে পারছো, ইতিহাস সাক্ষী হয়ে গেল। তুমি সেই মেয়েটার কথা ভাবো, অ্যাজ এ সে ক্যান্ডিডেট, সে মানসিকভাবে কতটা ডিপ্রাইভড। সে 60 পেয়েছে আউট অফ 60, মানে সে যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্টই ট্যালেন্টেড, এবং তাকে যে আমরা পেলাম না, তার মানে আমাদের সমাজ কিন্তু একটা ভালো ইংলিশ স্যার বা ম্যাডামের থেকে বঞ্চিত হচ্ছে। এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। ওই মেয়েটা হয়তো একার কথা ভাবছে, আমি পেলে আমি বেঁচে যেতাম, কিন্তু আমরা স্যার উল্টো দিকটা ভাবছি যে এরকম একটা ভালো স্যার বা ম্যাডাম থেকে বঞ্চিত হলাম। সেখানে
একজন চান্স পেয়েছে, এটাতে আমি খুব খুশি হয়েছি। কিন্তু বিপরীত পক্ষে যারা ফ্রেশার্স, মানে যারা তোমরা, এটা তোমাদের জন্য পরীক্ষাটা না নিলেই ভালো হতো। সেই মেয়েটা যদি এখন মেন্টাল ডিপ্রাইভড হয়, তাহলে ভাবছো যে একটা ভালো শিক্ষিকা, একটা ভালো মাস্টারমশাই, একটা ভালো মেয়ে, একটা ভালো সমাজঘরের কারিগর, সে কিন্তু শেষও হয়ে যেতে পারে। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ স্যার, এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি তোমাদের না, ছিল না, কিন্তু গভর্নমেন্ট এই পরীক্ষাটাকে এইভাবে করাতে একটা সাধারণের দুপক্ষের মধ্যে একটা ইসে এসছে। আমার একটা স্টুডেন্ট স্যার 60-তে ম্যাথামেটিক্সে 57 পেয়েছিল, সেও ডাক পায়নি। আপনি ভাবতে পাচ্ছেন স্যার, বাংলা ইংলিশ যত কঠিন, তার থেকেও মনে হয় আপনাদের কাছে এইটা পরিচিতি যে একটা অঙ্ক হলেও আরেকটু হলেও কঠিন। তো সেই দিক নিরিখে তাকে 60-র মধ্যে 57 পাওয়াটা যথেষ্টই টাফ আমার মনে হয়। আপনারা কি ভাবছেন আমি জানি না। তারপরেও যদি সে কি আশা রাখতে পারে না যে আমি ভাইভাতে যাব কি না, সে কিন্তু নট এলিজিবল ফর দ্য ভাইবা। তো আমাকে কালকে রাতে ফোন করে কাঁদছে, বলছে স্যার আমি আর বাঁচব না। তো হ্যাঁ, মানে আমার খুব পরিচিতি, তো বাড়ি এখানে না, কালিয়াচক। তা আমি তখন ওকে কিভাবে সান্ত্বনা দেবো আমিও বুঝতে পারছি না। তো বলছে স্যার আমি আর বাঁচব না। আমি বললাম যে এখনই কি হয়েছে, এটা ধরে রাখো, এটা তোমার পরীক্ষা না। বলছে স্যার সেটাও ঠিক আছে, কিন্তু স্যার 57 কি স্যার কম হলো নাম্বারটা? তো তুমি ভাবছো স্যার ম্যাথমেটিক্স আর ইংলিশ এই দুটোতে এত কম্পিটিশান হয়েছে যে তার যার পর নাই, কিন্তু কম্পিটিশানটা আলটিমেটলি কিন্তু অন্যভাবে হলো। সেটা যে তোমরা মনে হয় জানো, সেটা যে এখানে একটা এক্সপিরিয়েন্সড, ওই যে এক্সপিরিয়েন্স মানে 10 মার্কস, এটা বন্ধ হয়ে গেছে না, এটা দিতে হবে না? আচ্ছা, এক্সপিরিয়েন্স যে 10 মার্কস যেটা আমাদের আছে, সেই 10 মার্কসটা কিন্তু বিশেষ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের ক্ষেত্রে এটা হবে না, এটা নিয়মও নেই স্যার, এটা নিয়মও না, তোমরা যেটা দেখলে সেটা না। হ্যাঁ, পরে আর দিবে না। কিন্তু সমস্যাটা হয় কি, এইটা যেটা আমাদের সময় হয়েছিল, যখন আমি ফ্রেশার্স ছিলাম, তখন হয়েছিল কি, আমি পরীক্ষায় বসলাম, একজন মাস্টারমশাই পরীক্ষায় বসেছে, আমিও পরীক্ষা দিয়েছি, একজন মাস্টারমশাই পরীক্ষা দিয়েছে। যত নাম্বার ক্যারি করছি অ্যাকর্ডিং টু দ্য ওএমআর সিট, সেই ভিত্তিতেই কিন্তু ভাইবার জন্য প্রস্তুতির যে লিস্ট সেটা বেরায়। আফটার ভাইবা হয়ে গেল, এবার তারপরে স্যার ওই যে আমার এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা অ্যাড হবে, তারপরে স্যার আমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের যে নাম্বারটা সেটা অ্যাড হবে, দিয়ে তারপর ফাইনাল রেজাল্টটা আউট হয়। এবার স্যার কি হলো, অ্যাকাডেমিক স্কোর প্লাস টিচিং এক্সপিরিয়েন্সড প্লাস ওএমআর সিট দিয়ে রেজাল্ট হলো। তাহলে স্বভাবতই স্যার একদম, কারণ স্যার একই যাত্রাতে তো দুই ফল হতে পারে না, না হলে স্যার এরাই গন্ডগোল করবে। ধরে রাখো যে আপাতত হচ্ছে না, ম্যাথের ক্ষেত্রেও তাই, কারণ ম্যাথের প্রশ্ন তো 11-12 থেকে 9-10 আরও সোজা হয়েছে। তার মানে হ্যাঁ, তার মানে আপনি ধরেন ওখানে 60 পেলেন, আউট অফ 60 পেলেন, কিন্তু আপনি এখানে 10 মার্কসটা বাদ হয়ে গেল। ধরুন আমি পরীক্ষা দিয়েছি, আমিও 60, আপনিও 60, তাহলে আপনি কত পেলেন? 60 আর 10 মানে 70। আমি পাবো কোথায় জানেন? 80 আউট অফ 80, 80 আউট অফ 80 পাবো। কেন? এইটা হলো এক্সপিরিয়েন্স আর এটা হচ্ছে অ্যাকাডেমিক। আপনি শুধু অ্যাকাডেমিক পাবেন, আমি 80 পাবো। 1 নাম্বারের ডিফারেন্সে আপনার র্যাঙ্ক চলে যাবে কোথায় আপনি জানতেই পারবেন না, আর সেখানে তো 10 মার্কস। হ্যাঁ, আমার কয়েকটা বন্ধু যারা স্কুল মাস্টার ছিল তারাও চান্স পায়নি, মানে ওরা চাকরি করতো, খুব সংশয়ে এখন পড়ে আছি আমরাও। মানে আমার কিছু বন্ধু যারা ওদের নাম ওঠেনি, আমার 6 জনের মধ্যে 1 জনের নাম উঠেছে চাকরি। হ্যাঁ, ওদের চাকরি করতো 8 বছর, তাদের 6 জনের মধ্যে 7 জনের মধ্যে 6 জনেরই ওঠেনি, 1 জনের উঠেছে।
হ্যাঁ না এক হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ 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 একটু ক্লাসে আছে, আমি তাহলে বেরিয়ে ফোন করি। হ্যাঁ একটু ক্লাসে আছে, বেরিয়ে ফোন করি। হ্যাঁ 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 মানে পরিস্থিতিটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা অ্যাকচুয়ালি হয় না, হয় কি 60তেই বিবেচনাটা হয়। তো আমরাও খুব টেনশানে আছি, আমাদের বন্ধুবান্ধব অনেকেরই হয়নি স্যার, মানে যারা মাস্টার চাকরি করতো হ্যাঁ রিটেনে তারাও কিন্তু হয়নি, মানে বুঝতে পারছেন তো 1 নম্বরের এদিকে। তো জেনারেলে ম্যাথমেটিক্সে জেনারেলে কাট অফ মার্ক গেছে 72 আউট অফ 80 ম্যাথমেটিক্স। 11-12 বলছি, একটু 9-10-এ বেরোয়নি তো 9। হ্যাঁ 9-10-এরটা ধরেন এখন হবে না ধরলেই চলে, আগে এইটার প্রক্রিয়াটা বন্ধ করুক ওরা। এইটা নিয়ে আবার কেস কালকেই হয়ে গেছে। হ্যাঁ মানে ব্যাপারটা কিন্তু খুব সুমধুর ব্যাপার, বুঝতে পারছেন তো। মানে আমি জানি না এটা কি হচ্ছে, কিন্তু কালকেই কেস হয়েছে একটাই কারণে, যারা স্যার 60 পেয়েছিল ওরা তো ছেড়ে দেবে না। এটা তো ইতিহাস বলবে যে আমি 60 পেলাম কেন ভাইবাদে দাগ পাবো না আমি। আমাকে এই লজিকটা বলুন, আমি 60 পেয়েছি আমি ওএমআর সিটে। না না এক্সপিরিয়েন্স ভালো তো, সেটা কিন্তু এখন এটা নিয়ে কি আছে না আছে, কি যে সমস্যা বুঝতে পারছেন। এই চাকরিটাও যে কতটা সিকিওর হবে পাওয়ার পরেও, মানে এটাও কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন থেকে যাচ্ছে। যারা হয়তো পেলো মনে হয়তো আনন্দ করছে, কিন্তু কিছুক্ষণ পরে মনে হচ্ছে সত্যি তো, আবার কেউ কেস করে এটা বন্ধ না করে দেয়। না ফলো করা হবে এইটার ক্ষেত্রে, না না 11-12টা হবে। ও ক্ষমা চেয়ে নিয়েছে যে এত তাড়াতাড়ি করা যাচ্ছে না। হ্যাঁ আপার প্রাইমারি তো ভবিষ্যৎ বুঝতেই পাচ্ছেন। প্রাইমারি স্কুলে যারা টেট না দিয়ে চাকরি করছে ওদের আবার টেট পাস করতে হবে। হ্যাঁ সবাই হেড স্যার, মানে হেড স্যারের আগে যদি কোনো স্যার থাকে তারাও, মানে কি যে সমস্যার মধ্যে আমরা বিলং করছি স্যার প্রতিনিয়ত। হ্যাঁ বলুন তো, হ্যাঁ ওখানে একটা ছাড় দিয়েছে, যাদের আর চাকরি 5 বছরের কম আছে শুধু তাদের এক্সেপ্ট আছে। হ্যাঁ মানে যার চাকরি হয়তো 3 বছর 5-4 বছর আছে তাদের টেট দিতে হবে না, ইভেন সবাইকে যারা টেট কোয়ালিফাইড না কিন্তু প্রাইমারি স্কুলে মাস্টারি করছে সবাইকে টেট কোয়ালিফাই করতে হবে। হ্যাঁ না এটা এটা 2010-এর আগের থেকে তো ছিল না, তখন কিছুই ছিল না, তখন তো খুব সুন্দর ছিল। মানে অ্যাকচুয়ালি সিস্টেমটা হয়ে গেছে, বলছি যে সবাই যদি কথা বলি তাহলে আমরা বুঝতে পারছি না। ম্যাডাম 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 আমরা সুযোগ দেব। মানে ব্যাপার হচ্ছে আমি যে সব জানি এটা না, আপনারাও আমার থেকে অনেক বিষয় জানেন, তাহলে একটু বলবেন স্যার। কারণ হচ্ছে যে সবার থেকে অল্প অল্প করে জানলে আপনাদেরও কনফিউশন দূর হবে। এই ক্লাস নেওয়াটা যেরকম জরুরি, আপনাদের এই শিডিউলটাও জানা খুব জরুরি স্যার। হ্যাঁ মানে শোনেন, আপনারা এমন ধর্ম সংকটে পড়ে গেছেন যেটা মহাভারতের থেকেও কষ্টকর, খুব সমস্যার মধ্যে স্যার আপনারা আছেন, আপনারা বুঝতেই পারছেন না স্যার। হ্যাঁ তো আমরা সবাই স্যার এইখানটায় আমরা সবাই মাস্টার হতে চলেছি কিন্তু এখন, তাই এইখানে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকবে যে আমরা এখন কিছু যা করব না, পরে সেই ছাত্রকেও সেটা বলতে হয়, শোন পিছনে বসে গল্প করিস না, মোবাইল দেখবি না, এটা করবি না, ওটা করবি না, এটা নিজের ক্যারেক্টারের মধ্যেই বিলং করে। তো সেরকম স্যার এই নিয়মটাও, এই যে ধরুন স্যার যেটা বলছিলাম যে যারা 2010-এর আগে চাকরি পেয়েছে তাদের কিচ্ছু লাগতো না। এখন যেরকম আপনারা নার্সিং শুনতে পান, এই রিসেন্ট হলো বছর 2-1 থেকে নার্সিংয়ের একটা পরীক্ষা শুরু হয়েছে। এর আগে কি ছিল জানেন তো, যারা ট্রেনিং করে আসবে জাস্ট ভাইবা দেবে, অ্যাড করে যাবে। কি সুন্দর, ওই দেখে দেখে আমাদের যত মেয়ে ছিল 11-12 পাস করেছি সবাই নার্স হয়ে গেলাম।
এরপরে হয়তো নার্সের দোকান থাকবে, এখানে নার্স ভাড়া পাওয়া যাবে না, আর হবে না তো। এরপরে নার্সের দোকান থাকবে, নার্স ভাড়া পাওয়া যায় 10 টাকা দিন। পরিস্থিতি স্যার এরকমই আসছে, কেন বলুন তো? যখন আমার হ্যাঁ চলে এসছে, স্যার বলেছে এই কারণে। ধরুন স্যার বাজারে জিনিসের দাম কমে কখন? চাহিদা কম যোগান বেশি। এটা স্যার ইকোনমিক্স পড়ছেন তো আপনারা? ইকোনমিক্সে একটা আছে যেটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, পড়েছেন আপনারা? এইটার মানে হচ্ছে যদি এইদিকে চাহিদা আর এইদিকে যোগান বোঝায়, চাহিদা বেড়ে গেল, যোগান দেখেন যত চাহিদা বাড়ছে যোগান দেখেন কমে যাচ্ছে, চাহিদা বাড়লে যোগান যদি কমে দাম বেড়ে যাবে। হ্যাঁ, এই তো আপনারা জেনে ফেলেছেন তো স্যার। এইটা হচ্ছে পার্ট অফ ম্যাথমেটিক্স, এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বাংলায় সমপরাবৃত্ত। তো স্যার এই জায়গাগুলোতে স্যার এগুলো আসে। তো এবার গল্পটা হয়েছে তখন কি ছিল, তখন নার্সের সংখ্যা এতই কম যে সব জায়গায় নার্স লাগছে কিন্তু ছাত্রছাত্রী নেই। যারা পাশ করে এসছে প্রত্যেকেই চান্স পাচ্ছে। এবার প্রত্যেকের বাড়ির ছেলেমেয়েরা কি দেখছে, এ বাবা পাশ করে আসলেই চাকরি, চল। এবার পড়ে আসছে প্রথমবার 2-4 বার যে লটে পাশ করলো সবার চাকরি হচ্ছে। এবার সবার মা বাবারই একটা ইচ্ছা যে হোক না হোক এটা তো হবে চাকরি, সিকিওর। এখন সেটা কি হলো, সবাই নার্স করেছে, সবাই বাড়িতে বসে আছে। অনেকে না, তুমি যাকে দেখবে সেটার সাথে 5 জন করে আরও বসে আছে। হ্যাঁ, ওই 4,000 টাকা 5,000 টাকার বেতন স্যার। তো স্যার এইটার আশাতে তো আমরা পড়িনি। তো সব ক্ষেত্রেই একই কেস হয়েছে স্যার। হ্যাঁ, তো আপনাদের এখন বড় সুযোগ একটা, যে পরীক্ষাটার জন্য আপনারা প্রিপারেশান নিচ্ছেন, আপনারা ভাবুন এটাতে আপনাদের কোনো সমস্যা নেই, ফ্রেশভাবে হবে। এবং এইটা যেটা আমরা বলছিলাম ওই পরে যে নাম্বারটা যোগ করার বিষয়, সেটা কিন্তু পরেই হবে, এটাতে রুলস ওইটাই ফলো হবে। তা আপনারা হতাশ হবেন না, যেভাবে পড়ছেন, যে ছন্দে পড়ছেন সেভাবেই পড়ুন, চাপ নেবেন না। হ্যাঁ, ওই জন্যই বললাম বয়স সন্ধিগণের সমস্যাটাতে এটাই আসে। তো ওটাই হেডিং করা আছে। প্রথম যেটা লিখব, লেখো বয়স সন্ধিক্ষণের পরিবর্তনগুলি। না, পয়েন্ট দিয়ে লেখেন। হ্যাঁ, লেখেন বয়স সন্ধিক্ষণের কি বললাম, পরিবর্তনগুলি এমন ব্যাপক ও হঠাৎ করে আসে, বয়স সন্ধিক্ষণের পরিবর্তনগুলি এমন ব্যাপক ও হঠাৎ করে আসে, এ ব্যাপারে কিশোর কিশোরীদের মধ্যে কোনো প্রস্তুতি থাকে না। এ ব্যাপারে কিশোর কিশোরীদের মধ্যে কি বললাম স্যার, কোনো রকম প্রস্তুতি থাকে না। আচ্ছা স্যার, এই কথাটার মানে কি বুঝতে পারছেন? কোনো প্রস্তুতি থাকে না মানে এই যে স্যার হঠাৎ করে যে তোমার এই পরিবর্তনটা দেখলে গল্পে, তুমি মেনে নিতে পারছো? স্যার এই পরিবর্তনটা কি একদিনে এসছে না হঠাৎ করে এসছে? হঠাৎ করে। তুমি জানতে যে এইভাবে হয় পরীক্ষাটা, এ বাবা রেজাল্ট এমনভাবে দিল যে সব ছেলে মেয়ে বাদ, তুমি নিতে পারছো না। তোমাদের মধ্যে অনেক আছে কাল রাত্রে ঘুমাতে পারো নি, ইভেন আমিও ঘুমাতে পারছিলাম না, যে সত্যি এটা কেমন হয়ে গেল, এটা কী চাপ, কেন এরকম হলো, ছেলে মেয়ে বা করবে এটা কি, হ্যাঁ কালকে বিপদ তো ডেকে বলে আসবে না, এর একটা সমস্যা। আলটিমেটলি যদি এখন স্যার কেস হয়, যদি এটাকে পেন্ডিং হয়, তাহলে এই যে চাকরির এদের জয়েনিং আর ওরা জয়েন করবে জন্য কেস করেছে, এই দুটো একটা দোলাচলে থাকবে না? এটাকে বলে অসিলেশন, দোদুল্যমান। সবাই দুলছে কিন্তু থামতে পারছে না। একদম ওইটুকুর পরে ওরাও শেষ। হ্যাঁ শেষ। যেরকম স্যার গ্রুপ সি গ্রুপ ডি জানোই তো, এখন মুড়ি বিক্রি করছে ওরা, দেখেছো স্যার কি দুঃখজনক ঘটনা, তারা মুড়ি বিক্রি করছে। গ্রুপ সি সবার চাকরি চলে গেছে, সবার স্যালারি একদম পুরো ডাউন করে দেওয়া হয়েছে, তারা মুড়ির দোকান দিয়েছে স্যার, মালদাতেই আছে। তাহলে তুমি স্যার কি ভাবছো বলো? এগুলো হঠাৎ করে পরিবর্তন আমরা নিতে পারছি না এখন। তো তার জন্য বলছি যে তোমরা সাবধানে থাকবে, কোনো টেনশন বাইরে থেকে ক্রিয়েট করবে না।
হ্যাঁ, পরিস্থিতি যতই খারাপ হোক নিজেকে অনুকূল করে নিতে হবে। চাইল্ড সাইকোলজি তার মধ্যে একটা পার্ট, নিজেকে সাবলীল রাখার জন্য। হ্যাঁ, সাবজেক্ট যে যারই হোক, যেভাবে পরীক্ষা দেবে। 2 নম্বরে, এই বয়সে, নাম্বার 2 লেখো, এই বয়সের স্তরটি ঝড় ঝঞ্ঝার, হ্যাঁ, ঝড় ঝঞ্ঝার স্তর বলে ব্যাখ্যা দিয়েছেন কে? এই বয়সের স্তরটিকে ঝড় ঝঞ্ঝার স্তর বলে ব্যাখ্যা দিয়েছেন কে? কোন স্যার দিয়েছেন বলেন, কে বলতে পারবে? G.H. হল লেখেন, পাশে বলবেন। ব্যাখ্যা দিয়েছেন G.H. ঝড় ঝঞ্ঝার স্তর বলে ব্যাখ্যা দিয়েছেন। হল, HALL। ঠিক আছে, এই নামটা কিন্তু আসে, কে বলেছেন এই নামটা জানতে চাই। ঠিক আছে, আর টাইম পিরিয়ডটা আমাদের কি স্যার? এটা 11 থেকে 12 থেকে 20 এই বয়সের মধ্যেই হয় এটাকে। হ্যাঁ, এটাকে ইংলিশে বলা হয় এ পিরিয়ড অফ স্ট্রোম অ্যান্ড স্ট্রেস। ইংলিশটাও লিখে রাখেন, এ পিরিয়ড অফ, ওর পাশেই, হ্যাঁ, এ পিরিয়ড অফ, PERIOD, এ পিরিয়ড অফ স্ট্রোম, STORM, স্ট্রম মানে ঝড়, স্ট্রম অ্যান্ড স্ট্রেস, ঝড় ঝঞ্ঝা। হ্যাঁ, পিরিয়ড অফ স্ট্রম, STORM, অ্যান্ড স্ট্রেস, STRESS। হয়েছে? হ্যাঁ, তারপরে 3 নম্বরে লেখেন স্যার, এই বয়সে আমাদের বিশেষ কতগুলি চাহিদা দেখা যায়। হেডিং করবেন চাহিদা, 3 নম্বরে লিখবেন চাহিদা বলে হেডিং করেন। না, ওই 3 নম্বর দেন, 3 নম্বর দিয়ে হেডিং করেন চাহিদা। ঠিক আছে, এবার চাহিদাগুলো কেমন কেমন তার আন্ডারে চলবে। চাহিদা বলে নিচে 1 নম্বর, মানে ধরো চাহিদাগুলো লিখলাম, হ্যাঁ, চাহিদাগুলো দিয়ে এর নিচে 1 নম্বর। দেখো 1 নম্বর লেখো নিরাপত্তার চাহিদা। এই সময় আমরা একটু নিরাপত্তায় ভুগি। নিরাপত্তার চাহিদা। আত্মসক্রিয়তার চাহিদা। স্যার কেউ বলতে পারবো আত্মসক্রিয়তা কি? ইয়েস, বাহ, তোমরা ভালোই জানো তো। আত্মসক্রিয়তা মানে এই বয়সে না নিজে কিছু করার মতো চাহিদা তৈরি হয়। হ্যাঁ, কেউ আমাকে কিছু কাজ দিক, আমি করে দেখাবো। হ্যাঁ, ও আমাকে কিছু একটা কাজ দিক, আমি করে দেখাবো। মানে ওটা আবার কি হয়, কীরকমভাবে তৈরি হয়? স্যার এক ধরনের কাজের কথা বললে করে দেখাবো, বন্ধু একজনের কথা বললে, বান্ধবী এক ধরনের কথা বললে, এই বয়সে এটা তৈরি হয়। তো এটাকে বলে আত্মসক্রিয়তার চাহিদা। 3 নম্বর যৌন চাহিদা। হয়েছে? তারপরে লেখো নৈতিক চাহিদা। আচ্ছা, কে বলবে নৈতিক চাহিদা কি? বলো। নৈতিকতা মানে কি বলো তো? নীতিবোধ। মানে ধরো তোমাকে আমি বলছি যে প্রত্যেক দিন বাজারে গিয়ে একটা করে এগরোল খাওয়া উচিত। তুমি হট করে দাঁড়িয়ে বললে, স্যার প্রতিদিন এগরোল খেলে কিন্তু আপনার শরীর খারাপ করবে। এই যে তুমি নীতি কথা তোমার মধ্যে তৈরি হয়েছে, না স্যার এটা ঠিক বললেন না স্যার, আপনি এটা বলতে পারতেন যে সপ্তাহে 1 দিন খাও। এই যে তোমার মধ্যে এই নৈতিকতা বলার তৈরি গঠন, একটা 5-এর বাচ্চাকে বললে ও সেই হাসবে, কিন্তু স্যার প্রতিদিন বলেছে এগরোল খেতে, প্রতিদিন এগরোল খাবো, ও কিন্তু সেই ব্যাপার। এই যে স্যার তোমার মধ্যে ডিফারেন্স তৈরি হচ্ছে, এটাকে বলে নৈতিকতার চাহিদা। তারপরে লেখো সমাজ জীবনের চাহিদা। সমাজ জীবনের মানে সামাজিক চাহিদা। তারপরে লেখো লাস্ট আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এটা মনে সবাই বুঝতে পারছি। আত্মপ্রতিষ্ঠা কি ব্যাপারে, এত ফোন। আত্মপ্রতিষ্ঠার চাহিদা কি হবে? আত্মপ্রতিষ্ঠার চাহিদা মানে স্যার, হ্যাঁ, নিজের একটা স্থান, কিন্তু একটা ক্যাটাগরি। যারা খুব ভালো স্টুডেন্ট, স্যার আমি ফার্স্ট হওয়ার, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আবার যারা পিছন দিকে আছে তারা কোনো কাজের মাধ্যমে, যে ওই খেলতেও খুব ভালো পারে, আমাকে ফার্স্ট হতে হবে। সবার ডিপার্টমেন্ট আলাদা আলাদা হবে, কিন্তু সে সময় আত্মপ্রতিষ্ঠা করার একটা ব্যাপার কিন্তু বিশাল এই বয়সে।
এর থেকে পরের বয়সে আর কিন্তু সেই ইমেজটা থাকে না, যা করেছি করেছি, এখন অন্যভাবে। এই যে ব্যাপারটা, এই 11, 20, 22 এই বয়স পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, বয়স সন্ধিকরণের এইগুলো সমস্যাগুলোর এই চাহিদাগুলো স্যার খুব ভালো করে মনে রাখবেন। এবার লেখেন বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে, পরের টপিক লাস্ট, তাড়াতাড়ি। বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে পয়েন্ট হ্যাঁ, বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রভাবশীল উপাদান সমূহ। বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে কি বললাম স্যার? হ্যাঁ, প্রভাবশীল উপাদান সমূহ। স্যার এই উপাদান দু ধরনের হয়। উপাদানটা স্যার ক ধরনের হয় বললাম? দু ধরনের। আপনারা দু ধরনেরটা পাশে পাশে লিখবেন। একটা লিখবেন ইন্টারনাল ফ্যাক্টরস, গুড, ইন্টারনাল ফ্যাক্টরস। একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনালে লেখো 1 নাম্বার হচ্ছে জন্মগত সূত্রে প্রাপ্ত উপাদান। ইন্টারনালে লেখাচ্ছি, হ্যাঁ, জন্মগত সূত্রে উপাদান। 2 নাম্বারে লেখো, ওটারই 2 নাম্বার, জৈবিক ও গঠনগত উপাদান। প্রথমটা বললাম জন্মগত সূত্রে প্রাপ্ত উপাদান, 2 নাম্বারে বলো কি বললাম? জৈবিক ও গঠনগত উপাদান। 3 নাম্বারে লেখো বুদ্ধি, ইন্টেলিজেন্স। হ্যাঁ, 3 নাম্বারে, এটা আভ্যন্তরীণের মধ্যেই চলছে। 4 নাম্বার লেখো ইমোশনাল ডেভেলপ ফ্যাক্টর, প্রাক্ষবিক উপাদান। 3 নাম্বারে লেখো বুদ্ধি, 4 নাম্বারে লেখো স্যার প্রাক্ষবিক উপাদান। মানে কি প্রাক্ষবিক? মানে কি ইমোশনাল ফ্যাক্টর। আর লাস্ট হচ্ছে লেখো সোশ্যাল ফ্যাক্টর, সামাজিক প্রকৃতি বা সামাজিক উপাদান। আর বাহ্যিক উপাদানের ক্ষেত্রে লেখো 1 নম্বরে মাতৃগর্ভে থাকাকালীন পরিবেশ, এক নাম্বার হয়েছে। আর 2 নম্বরে লেখো জন্মগ্রহণের পর প্রাপ্ত পরিবেশ। আচ্ছা স্যার, এই যেটা আমরা এক্সটার্নাল লিখলাম, এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে যে 2 নাম্বারটা লিখলাম, এর মানে বলতে পারবেন স্যার? যে পরিবেশটার সাথে, সেখান থেকে আমরা স্যার কি স্যার হতে পারে? বিভিন্ন রকম স্যার ঘটনা, দুর্ঘটনা, সবগুলোই তো ওখান থেকে ডেভেলপমেন্ট নেই। ধরো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে গেছে, তুমি ওখান থেকে কী ডেভেলপ, ওহো তাহলে এরকম ঘটনা ঘটে গেলে এইভাবে যাওয়া যাবে না। এই যে পরিবেশ থেকে তুমি এগুলো নিচ্ছ, এবার ব্যাপারটা বোঝা গেছে এইগুলো। আচ্ছা, এইবার আমরা কিছু শর্ট নোট দেব, পরপর প্রশ্ন উত্তর, ঠিক আছে? এই বিষয়ে আপনাদের উত্তর দিতে হবে, লিখতেও হবে ওখানটায়। এবার লেখেন, হেডিং করেন প্রশ্ন উত্তর এই চ্যাপ্টার সম্পর্কে। মানে প্রশ্ন দিয়ে দেবো, সাথে উত্তরও দেবো, আর পরের দিন এর উপরে এমসিকিউ টেস্ট হবে তো? আচ্ছা দেখি কে বলতে পারে। শিশুর বিকাশ, 1 নাম্বার, শিশুর বিকাশ হলো, বলে শিশুর বিকাশ হলো, লেখো উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি। মানে শিশুর বিকাশটা কেমন? শিশুর বিকাশ হলো উচ্চতা বেড়ে যাওয়া, উচ্চতা বেড়ে যাওয়াকেও বিকাশ বলে। আচ্ছা, উচ্চতা কমা ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি। না, উত্তর একদম, আমি উত্তরই বলে দিচ্ছি, এর পরের দিন আপনাকে কিন্তু অপশান দেখে উত্তর করতে হবে।
আমি সব বলে দিচ্ছি আজকে। শিশুর বিকাশ কেমন হয়? ওজনে বেড়ে যাওয়া, উচ্চতা বৃদ্ধি হওয়া, এগুলোর কি পারদর্শিতা বৃদ্ধিকে বলে বিকাশ। স্যার উচ্চতা বৃদ্ধিকে কি বলা হয়? বৃদ্ধি, তাই না? হাত পা বড় হওয়াকে বৃদ্ধি। বৃদ্ধি হওয়ার পরে আমি কোনো কাজ করতে পারছি, এটাকে বলে বিকাশ। তো ওই জন্য দেখে লিখেছি স্যার পারদর্শিতাকে বলা হয় কি? বৃদ্ধি, বিকাশ, তাই তো? আচ্ছা, এবার দেখি, বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো তার ফল। জানতেন এটা আপনারা? তাও লিখে দিলাম। লেখেন বৃদ্ধি কারণ, সংক্ষেপে লিখে নেন, বৃদ্ধি কারণ, বিকাশ ফল। কল্পনা শক্তিতে, আচ্ছা বলো তো স্যার, প্রাপ্তবয়স্করা বেশি কল্পনা করতে পারে না শিশুরা বেশি কল্পনা? হ্যাঁ, শিশুর কল্পনাতে কোনো বাধা নাই, কিন্তু তুমি যে কল্পনা করছো, ওহো কালকে এখানে যাব, যদি বাসটা না চলে, ওর অত ভাবাটা নাই। বাবা আমরা যে দার্জিলিং যাচ্ছি, কবে যাব? দার্জিলিং যেতে গিয়ে আমার ভাবতে হচ্ছে পয়সাপাতিগুলো কী হবে, টিকিটটা ঠিক হবে তো? বাবা আমরা তাহলে ওখানে গিয়ে কী খেলবো? ওই যে ওর কল্পনা কিন্তু আমার থেকে অনেক বেশি। তাই স্যার কল্পনা শক্তিতে প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা অনেক এগিয়ে। বোঝা গেল? ঠিক আছে। হয়েছে? আচ্ছা বলো তো স্যার, আরেকটা আলোচনা সাপেক্ষ এটা। ধরো শিশুর বিকাশ প্রথম দিকে যেমন হয়, পরের দিকে তেমনই কি চলে? কিন্তু বিকাশ কিন্তু নিরবিচ্ছিন্ন, চলতেই থাকে। বৃদ্ধি একটা পর্যন্ত থেমে যায়, আমরণকাল পর্যন্ত বিকাশ চলে, বৃদ্ধি থামে। কিন্তু বিকাশটা কোন দিকের বিকাশ? প্রথম দিকের বিকাশ বেশি তাৎপর্য নাকি পরের দিকের বিকাশ? প্রথম দিকের বিকাশ। মানে বলতে চাইছি, প্রথম দিক বলতে অল্প বয়সের দিকে যে বিকাশটা ঘটে। একটা বাচ্চা বলেন আগের থেকে ওকে ভালো করে ডেভেলপমেন্ট দাও, নাহলে কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে না। আর্লি চাইল্ডহুড, লেট চাইল্ডহুডের থেকে এখানে যে পরিমাণ একটা বাচ্চার ডেভেলপমেন্ট সম্ভব এখানেই করা উচিত। পরে যদি যায় তাহলে কিন্তু ওর ডেভেলপমেন্ট যত হয় ততটা বেশি কাজের লাগে না। তাই স্যার বলছে ওটা যে লেখো, কি বললাম, শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। কি বললাম? শিশুর বিকাশ, প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা কি বললাম? তাৎপর্যপূর্ণ। স্যার পরিণমন মানে জানেন তো? পরিণমন মানে কি? ম্যাচুরেশন। পরিণমন মানে কি বললাম? আচ্ছা বলেন তো স্যার, শিশুর পরিণমনের উদাহরণ একটা দেন তো। কোনটা গো? আগেরটা? প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। আচ্ছা একটা শিশুর পরিণমনের উদাহরণ দেন তো দেখি, ম্যাচুরেশনের। গুড, খুব সুন্দর, ম্যাচুরেশন। তার মানে বাচ্চা যে হাঁটছে, হাঁটতে পারার জন্য ওর বৃদ্ধি হয়েছে, তার বিকাশ ঘটেছে, ম্যাচুরেশন হয়েছে। হাঁটার পরে সে দৌড়াচ্ছে, তাহলে তার ম্যাচুরেশন হয়েছে। দৌড়ানোর পরে সে লাফাচ্ছে, ম্যাচুরেশন হয়েছে। হামাগুড়ি থেকে হাঁটা, ম্যাচুরেশন। যদি এরকম পরীক্ষার প্রশ্ন দেয় একটা বাচ্চার পরিণমনের উদাহরণ, প্রথমে হামাগুড়ি দেওয়া, 2 নাম্বার হাঁটা, 3 নাম্বারে দৌড়ানো, 4 নাম্বার সুস্থভাবে কথা বলা, কারোর সাথে দাঁড়িয়ে সুস্থ মাথায় কথা বলা, বিভিন্ন কাজ করতে পারার সক্ষমতা, 4 নাম্বার অপশান উপরে সবকটি। বুঝে গেছেন? তা এইটা যে পরিণাম, এটা লেখাচ্ছি না, জাস্ট কথাটা মনে রাখবেন স্যার। হ্যাঁ, তারপরে লেখেন, দৈহিক বিকাশের ক্ষেত্রে বলো তো স্যার, দেহের বিকাশ ওপরের দিক থেকে নিচের দিকে ঘটে না নিচ দিক থেকে ওপরের দিকে ঘটে? লেখো স্যার, দৈহিক বিকাশ, কি বললাম কথাটা বলো তো? হ্যাঁ, বিকাশের ক্ষেত্রে লেখো ঊর্ধ্ব অংশ থেকে ক্রমশ নিম্ন অংশের দিকে বিকাশ ঘটে। ঊর্ধ্ব অংশের থেকে, হ্যাঁ হ্যালো, এখন এসছে নাকি?
তো বলছি বলো যে পরে যোগাযোগ করতে, আমি তো বাড়িতে নাই এখন। নাম্বারটা দিতে হবে না, ওনার নাম্বারটা রেখে দাও, কাগজে লিখে রেখে দাও। বলো যে ওনাদেরকে বলো যে কাগজে লিখে দিয়ে যেতে বলো, আমি পরে যোগাযোগ করে নেব। ঠিক আছে, ডায়াল করতে হবে না। আচ্ছা, তাহলে কি বললাম স্যার ওটা বলো। হ্যাঁ, যেটা বললাম দৈহিক বিকাশের ক্ষেত্রে দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের দিকে কি ঘটে, বিকাশ ঘটে। আচ্ছা স্যার, বৃদ্ধি কি সারা জীবন ঘটে? বিকাশ আমৃত্যু পর্যন্ত ঘটে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি কে বলতে পারে। আগেরটা লেখা হয়েছে তো, লেখেন গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত, গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কটি পর্যায়ে ভাগ করা যায়? কে বলতে পারবে? যৌন পরিণমন পর্যন্ত বলুন দেখি, ভাবেন, প্রথম থেকে ভাবেন। 0 থেকে 2, তারপরে 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 20 থেকে 60। এই যে 20 থেকে 60 মানে কটা স্টেজ? 5টা। তাহলে যৌন পরিণমন মানে হচ্ছে তার একদম শেষ পর্যায়ের ম্যাচুরেশন। হ্যাঁ, তাহলে সেটা কটা পর্যায়ে সম্পূর্ণ হলো? 5টা। আপনি কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ড ধরে শেষ করবেন না। অ্যাডোলেসেন্স পিরিয়ডে মানে সেটা বয়স সন্ধিকাল, তারপরে হয় আমরা অ্যাডাল্ট। তো যৌন পর্যায়টা আমরা 60 বছর পর্যন্ত ধরি। বোঝাতে পারলাম? অ্যাকচুয়ালি স্যার আমাদের এখনও আমাদের এই শিক্ষা ব্যবস্থায় স্যার এই ব্যাপারটাকে এখনও পরিপূরকভাবে নেওয়া হয়নি। মানে ধরো এই যৌন চাহিদা, যৌন ব্যবস্থাটা সম্পর্কে আমরা সবার মধ্যে না কৌতূহলবশত রেখেছি, সঠিক পরিপন্থা কারোর মধ্যে নাই। তার জন্য উপযুক্ত শিক্ষা পরিকাঠামো আমাদের এখনও এখানে নেই। কিন্তু অন্যান্য মানে কি বলবো দেশে এইটা নিয়ে একদম বিলো লেভেল থেকে, মানে কি এটা নিয়ে আমরা যতটা কল্পনাপ্রবণ তার থেকে জানাটা বেশি জরুরি স্যার। মানে তুমি যদি জানো স্যার গাড়ি চালাতে গেলে স্যার এইভাবে চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, এটা যেরকম জানো, তাই গাড়ি চালানোর সময় তোমার সবসময় একটা ভয় থাকবে। কিন্তু স্যার আমরা কি হয়, যৌন চাহিদা বলতে একটা বুঝি একটা ছেলে একটা মেয়েকে একটা ভালোবাসবে, বিয়ে করবে, সন্তানাদি হবে, এইটুকুই। এটা ভালো লাগা না স্যার, একটা কত সমস্যা যেন আসে একটা সংসারে। এই সংসারের সমস্যাগুলো একটা বাচ্চার কোন বয়স থেকে একটা ছেলের কেমন হয়, একটা মেয়ের কেমন হয়, এগুলো যদি স্যার আমরা সবাই টাইম পিরিয়ডের মধ্যে জানতে পারি, তাহলে ছেলেটাও সচেতন হবে, মেয়েটাও সচেতন হবে। আমরা কি করি, আবেগে এই বয়সে ভেসে অনেক কিছু করে ফেলি। তাতে কি হয়, আমাদের অনেক কিছু ডেভেলপমেন্টে বাধা আসে। তার জন্য স্যার এই চাহিদাগুলো যেন সায়েন্টিস্টরা পাগল হয়ে যাচ্ছে। কারণ এই বয়ঃসন্ধিগণের বাচ্চাদের মধ্যে যে ঝড়ঝঞ্ঝার কাল লিখেছে যে জিএইচ হল, একটাই কারণে ওরা বুঝতে পারছে না কার মধ্যে কেমন ডেভেলপমেন্ট চলে আসছে। কোনো বাচ্চার ক্ষেত্রে এই চাহিদাগুলো অনেক আগে চলে আসছে, কারোর পরে আসছে, কেউ বুঝতেই পারছে না আমার এসছে কিনা। জানো তো অনেক রুগী থাকে তার গ্যাস হয়েছে, বুঝতে পারছে না, সে বলছে কি আমার হাত পাটা কেমন কেমন করছে, তোমার কি কোনো গলা ঢেক হচ্ছে, গলা টক হয়ে যাচ্ছে, বলছে আমার কিছু হচ্ছে না, কিন্তু আমার হাত পা কেমন কাঁপছে। মানে কি ওর মধ্যে সেটা ক্রিয়েটিভিটি জানেই না যে এটা এক ধরনের টাইপ অফ গ্যাস। তো এইগুলো স্যার আমাদের খুব সমস্যা স্যার এই বয়সে। হ্যাঁ, তো এই চাহিদাগুলোর জন্য উপযুক্ত শিক্ষক, উপযুক্ত পিরিয়ড, উপযুক্ত ক্লাস দরকার, যাতে করে যেন আমরা জানতে পারি, কাউকে জানাতে পারি। হ্যাঁ, এই জন্য স্যার চাইল্ড সাইকোলজির একটা পার্ট কিন্তু এখনও স্কুলগুলোতে যেগুলো চালানো হয়নি। সমস্যাগুলো কি, আমরা যখন ছোটো ছিলাম আমাদের মধ্যে ছিল এরম এই ঘটনাগুলো বলবে, এরপরেই স্যার আমাদের বংশগতি আছে, ক্রোমোজোম আছে স্যার, ক্রোমোজোমের ঘটনাগুলো আজকেই বলবো, একটুখানি বলে ছেড়ে দেবো স্যার। এই যে ক্রোমোজোম সম্পর্কে জানেন আমাদের কত জানার দরকার, যে আমাদের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সেটা আমরা কিন্তু ক্রোমোজোমের ডিভিশন দেখে বুঝতে পারি। এবার ক্রোমোজোমটাই বা কী, এটা আপনাদের জানতে হবে তো স্যার। এটা যদি বাচ্চাদের মধ্যে সেভাবে জানানো যায়, একটা সুন্দর ভিডিওগ্রাফি দিয়ে, বাচ্চারা আকর্ষণ পাবে না?
এবার আমরা ভাবছি যে এটা পড়াবে কি, একটা লজ্জাজনক বিষয়, পড়াবো এটা এটা একটা ধরো আমরা যখন কোনো বিষয়ে যখন একটা ছেলে বা মেয়ে যখন আমরা মোটর গাছ পড়াচ্ছি, নিষেক পড়াচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একটা ছেলে মেয়ের জনন সম্পর্কে বোঝাতে সমস্যা কিসের? কিন্তু সমস্যা এটা কে পড়াবে, হ্যাঁ ছেলে মেয়েরা কেমন করে নেবে। এই জন্যে স্যার এটা না আমাদের এই স্টেজে এসে বোঝা যতটা মনে হচ্ছে সত্যি, এখন তোমাদের মনে হচ্ছে সত্যি স্যার এটা জানার দরকার, কোথায় সমস্যা। এটা যে 7, 8 পড়াতে যায় দেখো সবাই হাসবে, আর যে মাস্টারমশাই পড়াবে সে একটু ইরিটেশন ফিল করবে, এরা এটা কেমনভাবে বলবো, কেমনভাবে নেবে। কিচ্ছু না স্যার, একদম চাহিদা যেভাবে আছে তেমনভাবেই বলতে হবে। আমাদের মধ্যে এটা কেমন হয়, কেমন করে হয়, দেখবে যত তুমি জানাবে তত দেখবে যে পরিস্থিতিটা আমাদের চাহিদার যত বাড়ে সেটা কিন্তু চাহিদা থাকবে না, তুমি যখন জেনে যাবে। তো সেই জন্য এখানে যেটা বলছিলাম, গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন। যৌন পরিণমন মানে কি? যৌন চাহিদা। আচ্ছা যৌন চাহিদা স্যার যারা আমরা এখন ধরো এই 20, 22, 24 এই বয়সের ছেলে মেয়ের মধ্যেই কি শুধু যৌন চাহিদা হয়? কেন 50, 60 বছর লোকের মধ্যে হয় না? সবার মধ্যেই হয়। ওই জন্য স্যার ম্যাচুরেশনটা কত দূর পর্যন্ত চলে? ওই যে বলেছি 60-এর পরে আবার স্যার প্রিন্যাটাল চলে আসছে, যে তাই স্যার ওইখান থেকে আর চাহিদা থাকে না স্যার। তোমরা মনে হয় শুনেছো স্যার, তোমাদের মধ্যে এরকম জানা আছে যে মেয়েদের 40 বা 42-এর পরে আর সন্তান হয় না, শুনেছো? কেন? তার মধ্যে ওই সন্তান ধারণের যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়। এইগুলো স্যার আমরা জানবো না কেন নষ্ট হয়, কিন্তু স্যার এখন কিন্তু সেটাও প্রমাণ হয়েছে অনেক অনেক চিকিৎসার ক্ষেত্রে মেয়েদের কিন্তু 50 বছর বয়সেও কিন্তু সন্তান সম্ভবা হচ্ছে। তাহলে স্যার এটার কি চাহিদা নাই? অবশ্যই তাহলে এটা আছে। তাই স্যার এই যৌন চাহিদা পর্যন্ত আপনার কত বছর পর্যন্ত যাবে? এটা 60। তাহলে স্যার কটা পর্যায়ে, এই যে আপনি যে স্টেজটা জেনে নিলেন, তাহলে আপনার কোনো সমস্যা থাকলো না, তাহলে 5টা স্তরে সম্পন্ন হলো। তারপরেরটা স্যার বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা। লেখো, বৃদ্ধি ও বিকাশ এর ধারাবাহিকতা কেমন হয়? বৃদ্ধি ও বিকাশ এর ধারাবাহিকতা হয়েছে? লেখো, সর্বত্র প্রায় এক। মানে দুটো একই না, কিন্তু লাইকলি ইকুয়াল। মানে বুঝতে পারছেন তো? কখনো স্যার একটু বৃদ্ধি বেড়ে গেল, বিকাশ কম হয়েছে। কখনো হয়তো বিকাশের পরিমাণ এত, অনেক বলে না বাপরে এইটুকু বাচ্চা এত বড় বড় কথা বলছিস, তার মানে কি ওর বৃদ্ধি কমেছে কিন্তু বিকাশ ভালো হয়েছে, এইরকম ব্যাপার। ঠিক আছে, প্রায় এক, এই কথাটা যেন থাকে স্যার। হ্যাঁ আচ্ছা, এইবার লেখো, উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু, উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু বিকাশমূলক কর্মসূচির সহায়ক। উচ্চ বুদ্ধি সম্পন্ন, পরপর নাম্বার দিয়ে লিখছো তো স্যার? গুড। উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু বিকাশমূলক কর্মসূচির কি সহায়ক। এই কথাটার মানে বুঝতে পেরেছেন? আপনারা এরপরে পড়বেন আস্তে আস্তে, আমরা আইকিউ পড়াবো, ইন্টেলিজেন্স কোশেন্ট। ওখানে কিন্তু আমরা সাধারণের বুদ্ধি আর নিউটনের বুদ্ধির মধ্যে কত পার্থক্য জানেন? আমি জাস্ট একটু বলে রাখছি, আমাদের সবার আইকিউ কত জানেন সবাই? বলুন স্যার। খুব সুন্দর বলেছ। সবার স্যার আমাদের 90 থেকে 100-র মধ্যে, সবার এখানে যা যা আছে স্যার সবার এটার থেকে এটা। তাহলে স্যার আপনি বেশি পারছেন কেন? আমি বেশি পারছি না, আমি চর্চাতে আছি তাই পারছি। তোমার কিন্তু কখনো বিকাশ, এই যে আইকিউ কারোর স্যার কোনো দিন কমে না, আইকিউ বাড়ানো যায় যে যত বেশি কালচার কর। স্যার কেমন, আমি তো স্যার ভুলে গেছি। আচ্ছা বলো তো স্যার, যদি কারোর এরকম থাকে যে 4 আর 6-এর লসাগু, ভুলে গেছি অনেকেই, মানে ধরো লসাগু ভুলে গেছি অনেকের মনে পড়ছে না যে ইস করেছি কিন্তু কিভাবে করেছি মনে পড়ছে না, এই কথাটা কি মনে আসছে? তার মানে আপনার আইকিউ লেভেল ঠিক আছে, আপনি প্র্যাকটিস করেননি। তাহলে তখন আমরা কি করি, এই 4,6 এর ফ্যাক্টরাইজ করি। তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, আর তো যাবে না। তাহলে 2 দুগুণ 4 আর 3 4 12। এই 12 ইজ দ্য এলসিএম অফ 4 and 6। তো এই যে আপনি মনে করতে পারলেন, তার মানে আপনার আইকিউ লেভেল ঠিক আছে। এই আইকিউর কমেরগুলোকে অনেকভাবে বলা হয় যে পাগল বলি যাকে আমরা, তার আইকিউ অনেক কম। পাগলও কিন্তু বোঝে, আপনি ভেবেন না কিন্তু সবসময় পাগলও। হ্যাঁ, যাদের স্মৃতিশক্তি কমতে থাকে ওদের আইকিউ লেভেল কমে।
স্মৃতিশক্তি কমে যাওয়া এক ধরনের, মানে যদি পাগলে পরিণত হয় তাহলে ঠিক আছে। আর তাছাড়া অনেকে থাকে কথাই বুঝতে পারে না, বলছো বুঝতে পারছে না, ওটা বলবো, ভাষাতে আসবো আমরা। হ্যাঁ, দারুণ জিনিস স্যার, ওখান থেকে কোশ্চেন আসেই আসে। আমরা এই আইকিউ নিয়ে কথা বলবো। তো এখানে যেটা বলছিলাম, কি যেন বলছিলাম বলো তো? হ্যাঁ, এই যে সেখানে নিউটনের জানো আইকিউ কত ছিল, মানে কি ভয় স্যার, ভাবছো 90 থেকে 100 আমাদের, তাতে আমরা মনে হচ্ছে না যে বাবুল স্যার মোটামুটি অনেক ভালো বলতে পারছে, অনেক ভালো জানে। স্যার কত জানে, এবার তোমাদের দেখে অনেক আমি ভাবতে পারছি বাবু তোমরা কত জানো সব, কিন্তু এটা ওর ছিল স্যার 130 থেকে 140, জানো, মানে ভাবতে পারছো স্যার ওদের সামনে দাঁড়ানো কত ঝামেলা। মানে এই যে আইকিউ লেভেলটা যেটা দেখছো 130 থেকে 140, ভয়ঙ্কর স্যার। এই লেভেলটা বাড়ানো যায় যে যত বেশি প্র্যাকটিস, চর্চা, মানে ওই যে দেখছো না বাড়িতে যে বটিগুলো ধার হয় সুন্দর সুন্দর, যে বটিতে প্রতিদিন বেগুন কাটছো, সেই বটি দেখবা দেখতে এত সুন্দর লাগে, আর ঠাকুর ঘরের বটিটা দেখে দেখবা একদিন, এটা কিন্তু স্যার বিশেষ ব্যাপার, সবাই আমরা জানি ঠাকুর ঘরের বটিতে হয়তো সাপ্তাহিক বা মান্থলি একবার করে ফল কাটা হয়, বা কাটাই হয় না, অনুষ্ঠান না। আর বাড়ির বটিটা যেটা রান্নাঘরে ব্যবহার করা হয় সেটা দেখবে কত চকচকে। ওই যে স্যার ওর আইকিউ বাড়ছে, ধার বাড়ছে, আইকিউ মানে ধার স্যার, ইন্টেলিজেন্ট কোশেন্ট। তো এইটা একটা। তারপরেরটা লেখো, শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ। শৈশব এবং বাল্যকালের, লিখেছো পরেরটা, শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ। আচ্ছা আমি এটা অপশান দিই, হ্যাঁ, দেখি তো কে কে বলতে পারেন স্যার, আপনারা বুদ্ধি করে দেবেন, ভুল বলেন খুশি হব। দেখি তো স্যার, অপশান দিয়েছে 1 নাম্বার আবেগ, মানে বুঝতে পারছেন তো, শৈশব বলেছি কিন্তু, শৈশব আর বাল্যকাল, শৈশব মানে 0 to 2, আর বাল্যকাল মানে মানে একদম ওই ইসের থেকে এটা। বাল্যকাল যখন ভাগ করবে না তখন আপনাকে পুরোটাই নিতে হবে, লেট এবং আর্লি বোথ। তাহলে ওরা অপশান দিয়েছে 1 নাম্বার ভয় এবং ক্রোধ, নাম্বার 2 ভয় এবং ভালোবাসা, সি ক্রোধ এবং ভালোবাসা, অপশান ডি উপরের সবগুলি। মানে এইটা আপনাদের মনে হয় দেখে যে এই টাইপেরগুলো থাকলে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। হ্যাঁ, ভয় হয় এবং ক্রোধও হয়। আচ্ছা স্যার, ওই ক্রোধ মানে জানেন তো, আপনার শৈশবে কি রাগ হয়? জেদ আর রাগের, হ্যাঁ ম্যাডাম কিন্তু ধরেছেন ব্যাপারটা, জেদ এবং রাগের মধ্যে পার্থক্য আছে। রাগ মানে এখন আপনার মধ্যে যেটা হয় সেটা রাগ, কিন্তু ওই বয়সে কিন্তু কেউ রাগ করে না, জেদ করে। হ্যাঁ, আপনাকে একদম, সেটাকে রাগ বলে না স্যার, সেটাকে বলি জেদ। দুটোই নেবেন, দুটোই নেবেন। হুম হুম হুম, মানে আপনার টোটাল টাইম পিরিয়ড 0 থেকে 12, এর 12 মানে 5, 6। না রাগ আসে না, জেদ আসে স্যার। জেদ আর রাগের মধ্যে পার্থক্য কি বলেন তো, একটু বোঝাই একটু স্যার আগে। ধরেন আপনি একটা আইসক্রিম খাওয়ার জন্য জেদ করলেন, জেদের ফল প্রকাশ হচ্ছে রাগ। আপনার মা দিল না, আপনি ক্লাস 5, 6-এ পড়েন, আপনি বাড়িতে এসে আপনার মার সাথে 2 দিন কথা বলবেন না, এটা হয়েছে। কিন্তু 9, 10, 11, 12-এ উঠে গেলে দেখবেন তুমি এটা দাওনি তো, তোমার মা ডাকছে মা খেয়ে নে, তোমার মধ্যে কিন্তু জেদের বহিঃপ্রকাশ। এবার কি শুরু হয়েছে? রাগ। এটাকে বলা হয় ক্রোধ। রাগের আরও ডেভাস্টেশন পিরিয়ড হচ্ছে ক্রোধ। ক্রোধের থেকে হয় বিভিন্ন রকম অশান্তি, মার কাট যেটা শুরু হয় সেটা হচ্ছে ক্রোধের বহিঃপ্রকাশ। এখানে কিন্তু আমরা রাগও লিখিনি, আপনারা দেখুন স্যার ক্রোধ লিখেছি। ক্রোধ মানে স্যার একটা ভয়ঙ্কর, ক্রোধের মধ্যে থাকে কি মারপিটের একটা ভাব। রাগ মানে আমি যার সাথে কথা বললাম না, মিটে গেল। স্যার আমাকে মারলো, 5, 6-এ বাচ্চাদের মধ্যে জেদ হয়, স্যার মারলো,
ওর মনের মধ্যে এরকম অভিপ্রায় হয় না যে চল তুই বাইরে তোকে দেখছি। হ্যাঁ হ্যাঁ আমি একটা বাচ্চাকে পড়াই, তো গুড। তার মধ্যে হচ্ছে হ্যাঁ 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 একটা ব্যাপার আছে যে হ্যাঁ হচ্ছে মানে কিছু একটা না পেলে হয়তো মেরে দিল, বেশ। এই ব্যাপারটা তো সেটা তো রাগেরই না 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 না, ওই বাচ্চাটা যেটা মার মেরে দিচ্ছে সেটা ওর নৈতিকতার সমস্যা, নীতিগত সমস্যা ওটা, এটা ওর একটা রোগ এটা। মানে ও বাচ্চাটা কিন্তু জানে না যে এখানে মারা চলে কি চলে না। মানে আপনি ভাবুন, আপনি আমার সাথে রাগ করে আমাকে মারছেন যখন, তখন যে ধরেন আপনার প্রতি একটা ধরেন অ্যাডোলেসেন্স পেয়ে একজন একজনকে মারছে, আর বাচ্চাটার মারের মধ্যে কিন্তু ব্যাপার আছে, বাচ্চাটা আপনার গালেও মারছে না, বাচ্চাটা আপনার কি করছে, হঠাৎ করে কি করলো, একটা হাত চালিয়ে দিল, কোথায় লাগবে ওর কিন্তু কোনো রকম দিশেহারা নাই, ও রাগের ছলে এরকম করে মারছে। এইটা হচ্ছে যে ওর একটা নৈতিকতার মধ্যে পড়ছে। ওকে রিসেন্ট হচ্ছে পোক করা হয়েছে মানে গাড়িতে আর কি, ও মেরে দিয়েছে, তো তার মানে তো রেগে গিয়ে ওই ব্যাপারটা, হ্যাঁ 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 ওর বাবা মাকে খারাপ কথা বলেছে সেই কারণে ও একদম মেরেছে। একদম একদম তো ও একদম এই সেম এজটা মানে ওর 8 ইয়ার্স ওল্ড, হ্যাঁ। তাহলে তো রাগেরই মানে ওটা হ্যাঁ, মানে এইটা এইটা রাগ হয়েছে কিন্তু ক্রোধ হয়নি, হ্যাঁ ক্রোধ হয়নি, রাগ হয়েছে, ওর ওই কথাতে খারাপ লেগেছে, হ্যাঁ সেই জন্য ও এটা, হ্যাঁ ও এটা করেছে। হ্যাঁ, তো এখানে দেখো আমরা দিয়েছি হচ্ছে ভয় এবং ক্রোধ। হ্যাঁ, মানে জায়গাটা ক্লিয়ার থাকলে দেখবেন আপনারও ব্যাপারটা খুব বুঝতে সুবিধে। ক্রোধ হয় কখন, রাগের আরেকটা ধাপ হচ্ছে ক্রোধ, ক্রোধের আরেকটা ধাপ হচ্ছে মারামারি, তারপরে বুঝতে পারছেন কোথায়, মালদা সংশোধনাগার জেল, দুই পক্ষই থাকবে ওখানে, আবার ওখান থেকে ভালো হয়ে আসবে, আবার ভালো হয়ে আসার পরে এই সময়টা পার হয়ে যায়। এটাই না আমাদেরকে জানাতে হবে যে লোকের এই যে ক্রোধের থেকে, আর সব থেকে ভালো পন্থা আমি যেটা মনে করি, যদি কারোর সাথে কারোর এই বয়সে, স্যার এই বয়স অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা তো মারাত্মক, একটা ক্লাস 5-6-এর বাচ্চা আমার উপর রাগ করবে না, ওকে 2-4-6 থাপ্পড় মারলেও কোনো যায় আসে না, ওর কী হবে, ভয় জন্মাবে মনের মধ্যে, একটা রাগ হবে বাবুল স্যারের প্রতি, কিন্তু বাবুল স্যারকে ধরে কিন্তু ও বাইরে গিয়ে মারবে না, কিন্তু 11-12 হলে কিন্তু আমাকে কেলিয়ে দিবে। এই যে স্যার পার্থক্যের মধ্যে চলে আসে, তাই 11-12 বাচ্চাকে কোনো দিন স্যার মারি না, কোনো দিন বকি না, বকা যাবে না, বাবা মা সোনা আদর করে করে পড়াতে হবে। কেন না, কারণ রাস্তাঘাটে ও আমাকে একটা গাল দিতেও পিছু পা হবে না, বকতেও পিছু পা হবে না, মার দিতেও বরং পিছু পা হবে না, কারণ ওর একটা গ্যাংয়েজ আছে। তো সেরকমভাবেই এখানটায় ওই বাচ্চাটার মধ্যে এখনও 8 ইয়ার্স ওল্ড, মানে একদম কিচ্ছু হয়নি, ওর ওই রাগের জন্মসূত্রপাত হচ্ছে। কারণ কি, ও তো ভালো মন্দ বুঝতে শিখছে, আপনারা লিখলেন তো সেই বয়সে ওরা কি মূর্ত থেকে বিমূর্ত কল্পনা করতে, তুই আমার বাবা মাকে এই কথাটা বললি, তারপরে বাড়িতে কালচার হয়েছে এই কথাটাকে গাল বলে। হ্যাঁ একদম, আপনি ভাবছেন এখনকার ডেভেলপমেন্ট দুধাপ এগিয়ে, আপনি যেটা ভাবতে পারছেন না সেটাও ভাবতে পারছে। আমার ছেলে এখন 7 বছর বয়স, ও এখন বাংলার সাথে হিন্দি মিশিয়ে বলছে, কারণ আমি তো বাড়িতে একটা কথা হিন্দি বলি না, কিন্তু ওই স্কুলে হিন্দি বলে, স্কুলে হিন্দি হয়তো বন্ধুবান্ধবের সাথে কথা বলছে। তো সেদিন একটা ছোট্ট ঘটনা, আমিও খুব হাসলাম শুনে শুনে, মানে ওরা ওই 8 ক্লাসে গেছে, 8 ক্লাসে গিয়ে ওর স্যার ম্যাডামরা ওকে দেরি করে ছেড়েছে, ওর মা ওকে ফোন করছে কী ব্যাপার, তো গাড়ির যে আঙ্কেল থাকে তাকে বলছে যে আঙ্কেল কী ব্যাপার, বলছে যে আসছি, তো চলে এসছে, যে সময় আসার কথা তার 1 ঘন্টা লেট। তো ছেলেকে জিজ্ঞেস করছে আজকে দেরি করলি কেন, বলছে আমরা 8 ক্লাসে খুব দুষ্টুমি করছিলাম, তাই আমাদেরকে ম্যাডাম সাসপেন্ড করে রেখেছিল, তো ম্যাডামের যখন দিল থেকে যখন সেটা নোট চলে গেল তখন আমাদেরকে ছেড়ে দিল। মানে দিল থেকে যখন রাগটা কমে গেল, মানে ভাবো তুমি, মানে আমি কথাটা শুনে কিন্তু কনফিউজড হলাম যে এটা একটা টার্ম বলার মতো ওর মধ্যে ম্যাচুরেশন আসেনি। এই যে দিল থেকে রাগ চলে গেল, নাও হি ইজ ইন 7 ইয়ার্স ওল্ড অ্যান্ড নাও আই অ্যাম ইন 40 ইয়ার্স ওল্ড। দ্য ডিফারেন্সটা বুঝতে পারছো? সেই ছেলের কাছ থেকে আমাকে শুনতে হচ্ছে ম্যাডামের দিল থেকে যখন রাগ কমে গেল, তার মানে এই টার্মটার ইউজ হয়, মানে আপনি বুঝুন স্যার কীভাবে ডেভেলপমেন্ট এগোচ্ছে, মতো অবস্থায় আপনি কিন্তু মাস্টারমশাই হতে চলেছেন। তাই স্যার এইখানটায় অপশানটাকে দিয়েছে ভয় এবং ভালোবাসা। এবার বুঝতে পারছেন কত, মানে এইগুলোতেই কেস হয় প্রশ্নগুলোতে, কেউ লিখেছে স্যার ক্রোধ, কেউ রাগারাগি, লাস্টে কেসেও হেরে যাবে, কারণ ক্রোধ হয় রাগের পরবর্তী পর্যায়ে, রাগ থেকে থেকে ক্রোধ জমা হয়। ঠিক আছে, আমার প্রতি অনেকের ক্রোধ হচ্ছে, যেটু দেরি করে ফেলছি, বাড়ি যাব তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা, আপনারা তো মনে হয় হয়ে গেছেন, তাই? হ্যাঁ বলুন স্যার। দুটি প্রধান আবেগ হলো ভয় এবং ভালোবাসা। দেখবেন স্যার, মানে আমি না এটা আমার স্যারের কাছ থেকে শিখেছিলাম, এখন চাইল্ড সাইকোলজিতে পড়ি। হ্যাঁ বলে শেষ করব, সেটা হচ্ছে কোনো বাচ্চাকে যদি আপনি একটু ভালোবাসেন না,
আপনার জন্য এই বাচ্চাটা জীবনও দিয়ে দেবে। কিন্তু তাই বলে ওকে কিন্তু তাকে মেরে নিতে হবে। ভয় যদিও না, এই যে স্যার এইটা দেখেন স্যার, বইয়ের অপশানে লেখা আছে ভয় এবং ভালোবাসা। ওকে এমন মার মারতে হবে, আপনাকে দেখে এমন ভয়ও পাবে, কিন্তু আপনার জন্য জীবনও দিয়ে দেবে। সেই কায়দাটা, আমার গায়ে কাটা উঠছে, আপনি দেখাতে পাচ্ছি না, জামাটা ফুল হাতা, তাই এটা আমার ক্ষেত্রেও ঘটেছে। আমার ক্লাসে যখন 5-এ পড়তো জিশান আলী বলে একটা ছেলে, আমার স্কুলে 5-এ পড়তো জিশান আলী বলে, সেই ছেলেটা প্রথম দিন ক্লাসে যখন 5-এ উঠেছে, আমি ক্লাস 5-এর ক্লাসটা নিই, 6-7 নিই না, তারপরে 9, 10, 11, 12 নিই। কারণ ওই 5-এই যদি ধরো গোড়াটাকে শক্ত করে দিই, ও আমাকে পরে গিয়ে সম্মান অন্তত দেবে। 9-এ গিয়ে ওকে আর মানুষ করতে পারবো না আমি, তাই 5টা নিই, যাতে করে ওকে মারধর দিয়ে প্রতিদিন একটু করে লাইনটাকে আনবো। তো ওই ছেলেটাকে আমি এমন মেরেছিলাম প্রথম দিন, কি একটা দুষ্টুমি করেছিল, সে ছেলেটা তো কাঁদতে শুরু করে দেয়। তারপরের দিন গিয়ে দেখি জিশান আলীর নাম আবার আছে, ওকে আবার ডাকলাম, ওকে আবার ডেকে আবার মারলাম। মানে ওর মধ্যে তৈরি হয়ে গেল বাবুল স্যার মানেই ভয়। তারপরে একদিন জিশানকে ডেকে খাওয়া দাওয়ার পরে যখন মিড ডে মিল হয়ে গেছে, জিশান মাঠে ঘুরে বেড়াচ্ছে, না এদিকে আয়, ও তো আসছে না ভয়ে, এদিকে আয়, এসে ওর কাঁধে হাত দিয়ে, ওর একটা হাত আমার পিছন দিকে ধরলাম আর একটা হাত আমি ওর হাতে ধরলাম, দিয়ে দুজন মিলে মাঠে হাঁটছি, সবার সামনে, মাঠে সবাই ঘুরছে, আমি ওকে নিয়ে হাঁটছি। ওকে বললাম তুই কি খেলি আজকে? প্রথমে তো ভয়ে বলতে পারছে না, ও ভাবছে যে স্যার আমাকে ধরে আছে মানে মেরে দিবে এখন। হ্যাঁ, তো দিয়ে সেই ছেলেটাকে হাঁটছে, কি কি খেলি, আজকে কী রান্না হয়েছিল, হ্যাঁ ওর কাছ থেকে সব কথা শুনলাম। শোনার পরে বললাম মিড ডে মিল ছাড়াও যে এখানে যে সিঙ্গাড়ার দোকান আছে ওখানে কিছু খেয়েছিস? বলছে স্যার একটা খেয়েছি। আমি বললাম যে খুব ভালো করেছিস, আমাকে দিলি না? বলছে স্যার তুমি খাবা? মানে বুঝতে পারছো ওর মধ্যে স্যার এবার আবেগ। আমিও শুধু বললাম যে তুই খেলি, আমার কথা একবারও ভাবলি না, আমাকে দিলি না। তখন এই কথাটা আমার এখনও কানে বাজে, এই কথাটাও বলছে জিশান, স্যার তুমি খাবা? আমি বললাম তুই দিলি না তার খাবো কেমন করে? বললো স্যার কালকে তাহলে আমি টাকা এনে তোমাকে আগে খাওয়াবো। আমি বললাম ঠিক আছে, কালকে টাকা নিয়ে আসবে, আমি খাওয়াবি। সেই ছেলে খুবই গরিব মানুষ, দেখে তো বোঝা যায়, ড্রেস পোশাক কারো কথাবার্তা। আমার স্কুলের বেশিরভাগ 80%ই বিলো পভার্টির মধ্যে পড়ে, খুবই গরিব মানুষ। সেই ছেলে পরের দিন কী জানি পয়সা টয়সা কী এনেছে জানি না, আমার জন্য একটা পুরো কেকের প্যাকেট নিয়ে চলে এসছে। 5-এ পড়ে। এবার জিশান কী জন্যে কেক এনেছে সেটা কিন্তু কারোর ফ্যাক্টর না। জিশান যদি বাবুল স্যারকে কেক দিতে পারে তাহলে আমরাও দিতে পারবো। পরের দিন গোটা ঘরে কেউ 7-আপের বোতল, কেউ, আমি মানে আপনি বুঝতে পারছেন, দ্যাটস কল দ্য সিচুয়েশান। আপনি যদি একবার ভালোবেসে ফেলেন না স্যার কাউকে, ভালোবাসলাম জিশানকে, এফেক্ট আসলো সবার থেকে। এবার আমি বলছি যে তোরা এটা কি, এগুলো কী রে? বললো যে না স্যার আমার নিতে হবে। আমি যে তুই 7-আপের বোতল নিয়ে, ছোটোগুলো হয় না 20-25 টাকা করে, 4-5 জন নিয়ে চলে এসছে, আবার 2-4 জন কেক নিয়ে এসছে। আমি বললাম কী জন্য এনেছি সেটা বলবি তো। এবার ধরো যদি অতগুলো কেক আর স্প্রাইট নিয়ে আমি অফিস রুমে যাই, স্টাফ রুমে, এবার তুমি বুঝতে পারছো ওখানে আমার ইমেজটা কী হবে, সবাই তো আমাকে ধরে খেয়ে নেবে, ও তুমি একা মাস্টারমশাই স্কুলে, আমরা কি বানের জলে ভেসে এসছি? ওদেরকে ওদের সামনে দাঁড়িয়ে সবার কাছ থেকে একটা করে কেক খেলাম, স্প্রাইট খেলাম, এবং সবগুলো ওদেরকে আবার শেয়ার করালাম যে সবাই যারা যারা আনতে পারেনি সবাইকে তোমরা একবার করে দিয়ে সবাই এটা খাও, পরের দিন আমি তোমাদের খাওয়াবো। আমি কিন্তু খাওয়াইনি এখন ওদের কাউকেই, ওদের মধ্যে এক্সপেকটেশনটা তৈরি করে রেখেছি বাবুল স্যার খাওয়াবে। কিন্তু সেই জিশান এখন দেখা হলেই হ্যাঁ দৌড়ে চলে আসে, স্যার তুমি খেয়েছো? মানে ওরা মাঝে মাঝে তুমি বলে ফেলে, আপনি বলে ফেলে, বুঝতে পারে না তো, নিয়ন্ত্রণহীন, বুঝতে পারে না কার সাথে কি। স্যার তুমি খেয়েছো, মিড ডে মিল খেয়েছো, এই যে ব্যাপার। তো স্যার এই ভালোবাসা এমন এক জিনিস, হ্যাঁ তাই বলে সবাইকে যেখানে সেখানে ভালোবাসা দিও না, বিপদ হয়ে যাবে আবার। হ্যাঁ তাহলে হ্যাঁ আচ্ছা, আর দুটো বলবো, ছুটি আজকের মতো। লেখো ব্যক্তিত্বটা বিশেষ টার্ম। এবার ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক হলো, ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক হলো বংশধারা,
স্যার ব্যক্তিত্ব বোঝো তো, ইংলিশ কি বলো তো? ইয়েস। তুমি আমার পার্সোনালিটি দেখে বুঝতে পারবা কিন্তু যে আমি কোন বংশ থেকে উঠে আসছি, আমার কথাবার্তা, হাঁটা চলা। হ্যাঁ, তুমি দেখে, আমি যদি ধরো সেভাবে কথা বলি, তুমি বাপরে স্যারের পার্সোনালিটি দারুণ তো, এই স্যারটা কেমনই রে। এই যে দুটো কথার মধ্যে ভাগ আছে। হ্যাঁ, আমরা কিছু কিছু লোককে অ্যাটিটিউড দেখে বাপরে বাপ কী সুন্দর। আমার স্কুলে যে হেডমাস্টার মশাই নতুন জয়েন করেছে, হ্যাঁ, তার পার্সোনালিটি জানো, যেদিন প্রথম জয়েন করে সেদিন ফর্মাল ড্রেসে গেছে। ফর্মাল ড্রেস বোঝো? ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট। আমরা কেউ পড়ি না আজ পর্যন্ত, এখন আমরা সবাই জিন্স ইউজ করি। স্যার স্কুলে জানো ছেলেমেয়েরা সবাই আমাদেরকে ফলো করে স্যার, মানে আমরা তাদের কাছে স্যার আইডিয়াল, জানো, কেউ ভাবি না স্যার আমরা সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট, রাফ অ্যান্ড টাফ গেঞ্জি, গোল গলা গেঞ্জি, একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড স্যার ইন আওয়ার স্কুল প্রেমিসেস। আই থিঙ্ক ইউ ডোন্ট নো স্যার যে অল দ্য স্টুডেন্টস ইন 5 to class 8 সব সময় স্যার আমাদের ফলো করে, এই স্যার কেমন, ওই ম্যাডাম কেমন। তুমি জানো আমার স্কুলে যে বলতে গর্ব হয় এখনও, যে অত বড় স্কুল, আমরা টোটাল স্যার 40 জন মানে টিচিং স্টাফ রয়েছি। শিক্ষক দিবসে স্যার বেস্ট অফ দ্য টিচারের অ্যাওয়ার্ড আমি পেয়েছি, জানো স্যার, এটা শুনে গর্ব হয় স্যার। তুমি ভাবতে পারছো স্যার, ওখানে অত ছেলে মেয়ে, এত মারধর করি স্যার, ওই মারের মধ্যে স্যার একটা ছোট্ট ভালোবাসার অংশটাও রাখি। মারের পরে তাকে কিন্তু কাছেও ডেকে নিয়ে আসি। হ্যাঁ, এইটার জন্যই মনে হয় কোনো একটা জায়গায় ছেলেরা বিশেষভাবে, হ্যাঁ, বেস্ট টিচার, মানে ছেলেদের স্যারদের মধ্যে আমাকে বেস্ট করেছে, আর ম্যাডামদের মধ্যে একটা ম্যাডামকে বেস্ট করেছে। এই নিয়ে স্কুলে প্রচুর গণ্ডগোল, প্রচুর গণ্ডগোল। বলতো কাদের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছো। আমি এই স্কুলে নতুন এসেছি, কেবল স্যার 4 বছরও হয়নি আমার, তাতেই এই বাবুল স্যার এদের মধ্যে বেস্ট। যারা 20 বছর ধরে চাকরি করছে ওরা কি করেছে তাহলে? সেটা না, মানে আমার সবথেকে ভালো লাগলো একটা, যে তাহলে ছেলেদের মনের মধ্যে কোথাও জায়গা করতে পেরেছি। এটা স্যার মাই পার্সোনালিটি স্যার। তো স্যার পার্সোনালিটির এটা একটা প্রথম পর্যায়ে যেটা বলতে নিয়েছি, আমি চাই তোমাদের মধ্যে এরকম হোক স্যার, যাবে তোমাদেরকে দেখে ছেলেমেয়েরা ফিদা হয়ে যাবে। দেখতে সুন্দর মানে ফিদা না, তোমার স্যার কর্মে আর কাজে। সেটা আমাদের হেড স্যার বলেছিল যেদিন প্রথম জয়েন করে, তখন হেড স্যারকে যখন প্রথম পরিচয় পর্বে দেওয়া হয়েছে, তখন হেড স্যারের দেখো এই জন্য না বলে শিক্ষিত মানুষের অনেক ব্যক্তিত্ব থাকে। তো হেড স্যার যখন তার ইন্ট্রো দিচ্ছে, তিনি প্রথম বলেছেন, সবাই প্রথমে কি করে, হাই হ্যালো গুড মর্নিং কেমন আছো, না, উনি মাইক্রোফোন নিয়েই বলছে তোমাদের সাথে আমার পরিচয় হবে দুইভাবে, একটা কথায়, 2 নাম্বার কাজে। স্যার দিস ইজ কল্ড দ্য পার্সোনালিটি। তিনি কেমন হবে আমি জানি না, কিন্তু তার পাওয়ার আছে। তো স্যার এটা না পার্সোনালিটি, কাউকে ফলো করতে হয়, দেখতে হয়, জানতে হয়, এই জায়গাগুলো স্যার আপনাকে ফলো করতে হবে। সেরকম ব্যক্তিত্বের প্রথম হচ্ছে স্যার প্রধানত বংশধারা, মানে বংশটা কেমন। 2 নাম্বার প্রধানত পরিবেশ। পরিবেশ মানে বুঝতে পারছেন কি বলেন তো? পরিবেশ থেকে আসে ভাষা, খাবি রে, বুঝতে পেরেছো? এই কথাটাই, তোমরা কি খেয়েছো, কি খাবে, কি দেব, কি নেব, না, ওই ভাষাটাই আসে পরিবেশ থেকে। তুমি তোমার পরিবেশে যেমন কথা বলো, ধরো আমার এলাকার প্রত্যেকটাই বাচ্চা গ্রামীণ ভাষায় কথা বলে, মানে ধরো জুতা পরছে কি না, ওটাকে বলে পিনে। বলে স্যার জুতা পিনে নি স্যার, আনলাম পিনে নি মানে। এবার এই টার্মগুলো বুঝতে বুঝতে আমার সমস্যা লাগছে, সমস্যা হচ্ছে। ধরো আমি না ওইখানটায় এরকম কয়েকটা পেয়েছি, নিজেকে না মানিয়ে নিতে হয় পরিস্থিতির কারণে, কিন্তু শেখাতেও হবে। হ্যাঁ, স্কুলে আসিস নি কেন, উত্তরটা যেন কী দেয় এরকম না, ওইটা ওই আধার কার্ড বলেছিল যে ওটা তো আধার কার্ড ধুরে পাচ্ছি না খো, স্যার বলছে এরকম। আচ্ছা এটা কোনো উত্তর হলো বলো তো স্যার? মানে এরকম আমি মানে আই এম জাস্ট কনফিউজ স্যার। হ্যাঁ, মানে জিজ্ঞেস করছি যে তুই আসিস নি কেন, ওকে জিজ্ঞেস করলাম রোল নাম্বার 11 তুই আসিস নি কেন, বললো এরকম। তুমি ভাবতে পারছো স্যার, এগুলোকে তোমাকে ম্যানেজ করতে হবে। আর পাশের জনকে জিজ্ঞেস করলাম, ও বলছে এরকম। পরে যে ফার্স্ট গার্ল, সে তখন বলছে স্যার এইটা বলতে চাইছে যে ওরা এমনি এমনি আসেনি। আমি ও আচ্ছা, এমনি এমনিটার নামই হচ্ছে এরকম।
ওকে আবার শিখালাম যে এরপর থেকে যদি আমাকে এরকম বলিস তাহলে তার 50 বার কান ধরে উঠবাস করতে হবে। তুই এরকমটা বাড়িতে, বাইরে, রাস্তাঘাটে সব জায়গায় বলবি, স্কুলে আমার সামনে তোকে বলতে হবে, পিওর কারণটা বলতে হবে তুই কেন আসিসনি। তো বলছে স্যার তাহলে কীভাবে বলবো। আমি বললাম যে তুই যে এমনি আসিসনি, তোকে বলতে হবে স্যার কিছুই হয়নি, এমনি স্যার আসেনি, এইভাবে বলতে হবে। তো ওরা কিন্তু এখন চেষ্টা করে, হবে না একদিনে স্যার। হ্যাঁ, তুমি চেষ্টা করতে পারো, কিন্তু পরিবর্তন ঘটবে কিভাবে? বিকাশের মতো ধীর পর্যায়ে স্যার, বিকাশ হচ্ছে স্যার ওদের। তো সেরকম স্যার 2 নাম্বার প্রধানত পরিবেশ। 3 নাম্বার আপনারা জানেন এটা, বংশধারা এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। বংশধারা এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া মানে কি স্যার? হ্যাঁ, আমার কীরকম দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এর পরিবেশ কেমন আর বংশ কেমন। ঠিক আছে, আচ্ছা এইবার দেখি 4 নাম্বার কি বলছে। 4 নাম্বার লেখো, বংশধারা শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা। বংশধারা শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা, পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা। পারিবারিক অভিজ্ঞতা আর কি বললাম, শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা এবং পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা। হয়েছে স্যার? 4টা যে লিখলাম, বলো তো ব্যক্তিত্বের বিশেষ নিয়ন্ত্রক এই 4টার মধ্যে কোনটা? আমি 4টাই আবার বলছি। একটা অপশানে প্রধানত বংশধারা, অপশান বি প্রধানত পরিবেশ, অপশান সি বলেছি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া, আর অপশান ডিতে বলেছি বংশধারা শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি 1, 2 করে দিয়ে দাও না, তোমার হাতে তো পেন আছে। পাগল, চিন্তা করছে এত, বলতে হয় না এসব, পারিবারিক পাশের লোক খারাপ ভাববে না। দেখো 1, 2, 3, 4 করে নাম্বার দিয়ে দাও, পাশে পাশে ছোটো ছোটো করে দিয়ে দিলে। আর 4 নাম্বার লিখেছি বংশধারা শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা আর পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা। স্যার আমার মনে হয় 4 নাম্বারের মধ্যে ওপরের 3টা ইনক্লুড আছে। ভাবুন আপনি, ওখানে শুধু বলেছে বংশ, শুধু বলেছে পরিবেশ। স্যার আমি যে শৈশবকালীন অভিজ্ঞতা কোথা থেকে অর্জন করি? পরিবেশ থেকে, তাই না? তার মধ্যে বংশ আছে, শৈশবকালীন আর পরবর্তী অভিজ্ঞতাও তো কাজে লাগিয়ে আমার পার্সোনালিটি তৈরি হয়, তাই কি না? তাহলে অপশান কোনটা নেবেন? হ্যাঁ, আশা করি বুঝে গেছেন। সবগুলো ব্যাখ্যা করে দিলাম। আজকে এইটুকুই রইলো, পরের দিন আবার। ঠিক আছে।